হ্যালো ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। প্রথম রোজা কেমন যাচ্ছে সবার? এই তো ম্যাম, এখন টায়ার্ড। এইটা একটু শেষের দিকে একটু টায়ার্ডনেসটা বেড়ে যায়। আচ্ছা, তো আজকে আমরা বেসিকলি হচ্ছে গিয়ে আজকে যে টপিক ম্যাম গুলো নিয়ে আমাদের হুম, ম্যাম আমাদের টিমসে এখনো ম্যাম আমাকে অ্যাড করা হয়নি। আমি প্রিভিয়াস ক্লাসটা এখন পর্যন্ত দেখতে পারিনি ম্যাম। আমি একটু আগে তো যারা যারা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন টিমসে আমি হচ্ছে এটা রিকোয়েস্ট একসেপ্ট করলাম। দেখাচ্ছি আপনাদেরকে দরকার হলে। টিমস দেখাতে আমার অসুবিধা কোথায়? টিমস কোথায়? এই যে টিমস। আমি টিমসে অলরেডি, আমার কাছে এখনো পেন্ডিং রিকোয়েস্ট নাই। আপনি একটু ভালো করে দেখেন যে আপনি ঠিক ইয়াটাতে দিয়েছেন কিনা। এটা আমার তো, আচ্ছা, এটা তো গেল হচ্ছে আপনার অন্য একটা সেকশনের টিমস। আমি অল টিমসে যাচ্ছি। এই যে আপনাদেরটা তো আমি ওপেন করেছি। এই যে কোনো রিকোয়েস্ট নাই। আচ্ছা, তারপরেও যদি এই যে অ্যাক্টিভিটিতে রিকোয়েস্ট গুলো আসে, কোনো রিকোয়েস্ট নাই। ম্যাম টিমস এর কোডটা একটু বলবেন, না হলে আমি আবার একটু চেক করে আবার একটু দেখতাম এই ম্যাম। যে তিনজন রিকোয়েস্ট দিয়েছিলেন সেটা আমি অলরেডি একসেপ্ট করেছি। এই যে HUM, এটার কোনো পেন্ডিং রিকোয়েস্ট নাই, দেখতে পাচ্ছেন? আচ্ছা, টিমস এর এখান থেকেই তো পাওয়া যেত। এই যে এটা হচ্ছে টিমস এর কোড। স্ক্রিনশট নিয়ে রাখেন দরকার হলে। আমি ফার্স্ট ক্লাসেও এটা বলেছিলাম যে ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা। এটা স্ক্রিনশট থাকলে আসলে আমাদের আর এই প্রবলেমটা হয় না, অন্যরা এটা দেখতে পাবে। ঠিক আছে, ওকে ম্যাম। রিকোয়েস্ট পাঠালে আমি ওটা একসেপ্ট করে নেবো। আমি প্রতিদিনই দেখা যায় যে যখনই কম্পিউটার একবার বসে টিমস আমি অবশ্যই লগ ইন করি এবং সেখানে রিকোয়েস্ট গুলো একসেপ্ট করি, যে যারা যারা হচ্ছে আচ্ছা আমি একসেপ্ট করে সেভাবে কাজ করে। আচ্ছা, চলে আসি। তো আমাদের হচ্ছে আজকের আমরা যে টপিকটা নিয়ে স্টাডি করব, মানে আমাদের মেইনলি যে টপিকটা আমরা ফোকাস করছি, এটা আপনাদের জন্য খুব কনভিনিয়েন্ট টপিক হবে, বিকজ আমরা আজকে হচ্ছে কিছুটা, ওটাকে কি বলে, যে আমরা কিছুটা থিওরিটিক্যাল টপিক নিয়ে আলোচনা করবো। যেমন লাস্ট ক্লাস আমাদের যেটা হচ্ছিল যে আমরা অনেক ক্ষেত্রেই ইয়া পড়ছিলাম, আপনার হচ্ছে গিয়ে, সরি বাই মিস্টেক, ম্যাথমেটিক্যাল টপিক নিয়ে স্টাডি করবো। সো আমাদের লাস্ট ক্লাসে যেটা হচ্ছিল যে আমরা তেমন একটা থিওরিটিক্যাল কোনো পোর্শন, মানে আমরা ম্যাথমেটিক্যাল বা গ্রাফিক্যাল কোনো পোর্শন পড়ছিলাম না, বিধায় আপনাদের একটু অসুবিধা হচ্ছিল কানেক্টেড করতে। বাট আজকের টপিকটা যেটা হবে সেখানে আমাদের আসলে প্রচুর ম্যাথমেটিক্যাল বিষয় আছে বলেই আমরা হচ্ছে গিয়ে, আমরা এটা আমাদের জন্য ইজিয়ার হবে। মানে আমরা দেখা যাবে যে আমরা সেভাবে আমাদের জন্য ডিফিকাল্ট হবে না পোর্শনটা নিয়ে স্টাডি করতে। so এটাই বলতে যাচ্ছিলাম। তো আমরা চলে যাই। আজকে আমরা হচ্ছে, আমি একটু সরি, আমি স্ক্রিন শেয়ার করি নাই এখনো। হ্যাঁ রহমত, আমি আপনাকে একসেপ্ট করেছি, আপনি দেখেন। তার হয়তো লিঙ্কটাই ভুল হচ্ছিল কোনো একটা কারণে। ওকে, সো আজকে আমরা যে টপিকটা নিয়ে স্টাডি করব, যেটা বলছিলাম যে এই টপিকটা হচ্ছে গিয়ে বেসিকলি আমাদের ম্যাথমেটিক্যাল কিছু টপিক। আমরা এটা আমাদের চ্যাপ্টার 1-এ অ্যাপেন্ডিক্সে আমরা হচ্ছে গিয়ে আসবে। এবং এখানে আমরা আসলে দেখব যে আমরা ইকোনমিক্সে যতগুলো মানে থিওরি পড়ি না কেন, আমাদের অনেক ছবি আসবে, বা আমাদের গ্রাফিক্যাল ইমপ্লিমেন্টেশনে যে বিষয়গুলো থাকবে। তো আমি সেখানে আসলে কিভাবে গ্রাফিক্যাল ইমপ্লিমেন্টেশন গুলো করব, সেই জায়গাগুলোর জন্য আমাদের আসলে এই মানে রিলেশনশিপ গুলো বিল্ড আপ করা বুঝতে হয়, যে ইকোনমিক্স এর যে গ্রাফস গুলো থাকে এদের মধ্যে রিলেশনশিপ গুলো কি, এবং হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল গুলো পজিটিভ না নেগেটিভ, এরকম হচ্ছে গিয়ে আমরা বিষয়গুলো পড়বো, যেগুলা হচ্ছে অনেকটা বলতে পারে আপনারা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্সও এটা পড়েন। আমরাও বিজনেসও এই কোর্সটা করাই, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাট যে 101, যেটা মানে স্ট্যাটিস্টিক্স এর যে কোর্সটা আপনাদের করায় না এই কোর্সটা।
স্ট্যাটিস্টিক্স এর কোর্সটা করায়? না, আমাদের প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক আছে। আচ্ছা, মানে এখানে কি বেসিক স্ট্যাট পড়ায় না, যে গ্রাফ কিরকম হয়, হিস্টোগ্রাম, ডায়াগ্রাম এগুলো কেমন হয়, এগুলো পড়ায় না? জি ম্যাম, এগুলো পড়ানো হয়। হ্যাঁ, ওই ওই জিনিসগুলো থেকে ওখানে রিলেশনশিপ গুলো আমরা এখানে আসলে আসবো যে মেয়া। আচ্ছা, তো তার আগে লাস্ট ক্লাসে আমরা যেখানে ছিলাম সেখানে একটু চলে যাই। তো আমরা ওখানে দেখছিলাম যে আমরা কালকে ক্লাসে একটা খুব মজার টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে কি অপরচুনিটি কস্ট। হ্যাঁ, অপরচুনিটি কস্টের ওখানে আমরা কি দেখেছিলাম, যে আমরা যখনই কোনো ডিসিশন মেকিং এ যাই, উই উই মাস্ট গিভ আপ সামথিং। হ্যাঁ, আমাদেরকে কিছু গিভ আপ করতে হয়, আমরা এই বিষয়টা দেখেছিলাম। এবং সেই গিভ আপ করার বিষয়টাকে আমরা বলছিলাম যে অপরচুনিটি কস্ট। লেটস সে আমরা এখন ক্লাস করছি, এখন এই ক্লাস করার জন্য ধরেন সবাই রোজার মাস অবশ্যই টায়ার্ড। তো ধরেন আপনি এখন রেস্ট করতেন, আপনাকে সেই রেস্টটা গিভ আপ করতে হচ্ছে, মানে ওটাকে আপনার স্কিপ করতে হচ্ছে। আপনি ক্লাস কনসেন্ট্রেশন দিয়ে করতে হলে আপনাকে অবশ্যই আপনি এখন রেস্ট করার সুযোগ পাবেন না, আপনাকে ক্লাসে মনোযোগ দিতে হবে। তাহলে আমি এখন এই যে রেস্ট করাটা আমি গিভ আপ করছি, বা আমি ঘুমানোটা বা আমার যে রিল্যাক্সিং টাইমটা ছিল আমি এটা গিভ আপ করছি, এটা হচ্ছে গিয়ে আমার এখানে অপরচুনিটি কস্ট। বা ধরেন সাপোজ আপনি এখন আপনি এখন বাহিরে যে ফ্রেন্ডসদের সাথে ধরেন একটু আড্ডা দিয়ে আসতেন, আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন, ওটা আপনি করতে পারছেন না, ওটাও আপনার এখানে অপরচুনিটি কস্ট হতে পারে। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে এখন আসি আমাদের এই ক্ষেত্রে আরেকটা কথা হয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে অপরচুনিটি কস্ট কোনটা নিব, এই বিষয়টা নিয়ে আমাদের অনেক সময় একটা কনফিউশন থাকে। সেই ক্ষেত্রে আমরা আসলে আমরা নিজেদেরকে সবসময় বলি যে উই অলওয়েজ মেক এ রেশনাল চয়েস। এই রেশনাল চয়েস মেকিংটা কি? রেশনাল চয়েস মেকিংটা বলতে এখানে আসলে বোঝায় সেটা হচ্ছে গিয়ে আহ ম্যাম একটু ইন্টারাপ্ট করবো? হ্যাঁ, অবশ্যই বলেন। ম্যাম আমি রিকোয়েস্টটা পাঠিয়েছি, একটু যদি দেখতেন কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে গিয়ে ইয়াটা করি, সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাজ এ রেশনাল পিপল আমরা আহ, আমরা যখন অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করি, অ্যাজ এ রেশনাল পিপল আমাদের চয়েসটা হচ্ছে, মানে আমরা যেটা বলতে চাইছি উই আর মেকিং এ রেশনাল চয়েস। উই আর মেকিং এ রেশনাল চয়েস মিনস কি বলছে, যে উই আর টেকিং দ্যাট চয়েস হুইচ মেক্স আস মোর বেনিফিশিয়ার। অ্যান্ড কি বলা যায়, আমরা আমাদের আমাদের যে অবজেক্টিভ যেটা থাকে, উই উই মানে আমরা এইভাবে বলি যে উই পারপোসফুলি অ্যান্ড অবজেক্টিভলি উই টেকিং দ্য বেস্ট ডিসিশন ফর আওয়ার সেলফ, এভাবে বলি। যে আমাদের পারপাসটাও সার্ভ হয়, আবার ওটা থেকে যে বেনিফিট সেটা আমাদের জন্য সবচেয়ে হাইয়েস্ট, মানে সবচেয়ে ভালো, এরকম একটা সিচুয়েশন হয়, তখন আমরা হচ্ছে কি এই ডিসিশনটাতে চাই, এটাই বলতে চাচ্ছিলাম। তো এই যে আমরা বলছি মেকিং এ রেশনাল চয়েস, মনে রাখতে হবে যে অপরচুনিটি কস্ট যখন আমরা ক্যালকুলেশন করব, আমরা কিন্তু অ্যাজ এ রেশনাল পিপল বিষয়টাকে চয়েস করবো, অর্থাৎ আমাদের চয়েস মেকিংটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, আমরা কিন্তু এইভাবেই চিন্তা করব। যেমন এখন আপনি বলতে পারেন যে এই যে আমরা কেন রেশনাল চয়েসই হবে সবার, ইরেশনালও তো হতে পারে। বেসিকলি আমরা সবসময় আমাদের বেটারটাই ডিসিশনিং, ধরেন আমরা এখন যে ক্লাসে যারা আছি, সবার কিন্তু চয়েসটা কি, সবার চয়েস হচ্ছে যে আমি এখন আমার এখন যে অ্যাক্টিভিটি ছিল সেটা গিভ আপ করে আমি কিন্তু এখন ক্লাস করছি। তাহলে আপনার কাছে কিন্তু বেটার মানে অপশন কি মনে হচ্ছে, বেটার অপশন মনে হচ্ছে ক্লাস করা, এটাই কিন্তু আমাদের জন্য এখন বেশি বেনিফিটেড। সো আমরা যেটা থেকে বেশি বেনিফিটেড হই আমরা কিন্তু সেই কাজটাই সবসময় করে থাকি। আরো একটা এক্সাম্পল দেয়, একদম রিয়েল লাইফ এক্সাম্পল দেয়, যেখানে দেখবেন যে ইউ মেকিং দ্য রেশনাল চয়েস। লেটস সে এখন কি সে বলে একটা ফুড, যে কোনো একটা ফ্রুটস এর নাম বলেন, ধরেন আচ্ছা ফ্রুটস আমি বলছি। যেমন ধরেন আমি ধরে নিলাম যে অ্যাপেল, পার পিস অ্যাপেল এটার দাম হচ্ছে ধরলাম 10 টাকা। তাহলে আমরা কি সবাই আজকে ইফতারের জন্য অ্যাপেল কিনে নিয়ে আসবো না? উচিত কিনা? 10 টাকা যেহেতু দাম, ইয়েস জি ম্যাম। ম্যাম। বেশি তো দাম না, 10 টাকা দাম। সো আমরা, মানে একদম ইম্পোর্টেড অ্যাপেল, খুবই সুন্দর, মানে দেখতে সুন্দর, মিষ্টি। তো আমরা কিন্তু দেখা যাবে যে ওটা কিন্তু 10 টাকা, যেহেতু আমরা কিন্তু এটা পারচেস করবো। ওকে, এখন যেটা হলো যে কোনো কারণে পার পিস অ্যাপেলের দাম বেড়ে 10 টাকা থেকে 1,000 টাকা হয়ে গেল।
আপনি কিনবেন আজকে ইফতারের জন্য অ্যাপেল? কেউ আছেন? তাও নিয়ে আসবেন কিনে। এবং যা সে নিয়ে আসবে। বুঝি না, আপনার কথাটা বুঝি নাই জাকারিয়া। যার আছে এফোর্ড করতে পারবে সে নিয়ে আসবে। এফোর্ড করতে পারবে সে নিয়ে আসবে, আমি তো ওই বেসিসে জিজ্ঞাসা করা। তার এফোর্ট থেকে চিন্তা করেন তো, 1,000 টাকা দিয়ে একটা অ্যাপেল কিনা কি আহ, মানে ওয়াইজ ডিসিশন, রেশনাল ডিসিশন? নো ম্যাম। মোস্ট অফ দ্য কেসেস দেখবেন যে জাকারি আপনি এফোর্ড করতে পারেন, এটা অনেকেই পারবে, কিন্তু দেখবেন যে আপনি যখন রেশনাল চয়েসে যাবেন আপনার কাছে মনে হবে যে 1,000 টাকা দিয়ে একটা অ্যাপেল কেনার থেকে 1,000 টাকা দিয়ে আমি 4-5 কেজি করে অনেকগুলো ফ্রুটস কিনতে আমি সেটা কিনি। এরকম এটাকে আমি বুঝাতে চাচ্ছি। এবং বিষয়টা হচ্ছে এই রেশনাল চয়েসটা আমরা সবাই করি। আপনার কাছে আপনি ধরেন এফোর্ড করতে পারেন, তারপরেও দেখা যাবে যে আপনি 1,000 টাকাতে একটা অ্যাপেল কিনবেন না। আপনার কাছে মনে হবে যে 1,000 টাকাতে একটা অ্যাপেল না কিনে 1,000 টাকা দিয়ে আমি 2 কেজি কমলা আর 1 কেজি আঙ্গুর কিনে বাসায় যাই, এটা মনে হবে। আবার মানে আমাদের সবারই মোস্ট অফ দ্য কেসেস মনে হবে যে আমি 1,000 টাকাতে অ্যাপেল কিনি, কিন্তু এই অ্যাপেলটার দামই 1,000 থেকে যদি জাস্ট 10 টাকা হয়ে যায় তখন কিন্তু আমরা আবার তখন চিন্তা করছি না এখন তো প্রাইস অনেক কম, আমরা তাহলে সবাই কিনবো। এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যারা মানে আমরা যারা নর্মাল ইন্ডিভিজুয়াল, এই যে কালকে ক্লাসে কথা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা হাউস হোল্ড, আমরা যারা ইন্ডিভিজুয়াল আমরা ইউজুয়ালি রেশনাল চয়েস মেক করি। এবং আমাদের এই রেশনাল চয়েসটা ডেফিনেটলি অপরচুনিটি কস্টের সাথে রিলেটেড হয়ে আসে, কিন্তু এই রেশনাল চয়েসটা হচ্ছে সবার সেম হয়। মজার বিষয় হচ্ছে সিচুয়েশনটা যদি সেম রাখা যায়, এট দ্য সেম সিচুয়েশন উই আর টেকিং দ্য সেম ডিসিশন। সো ইফ আদার থিংস রিমেইনিং সেম, লাইক আপনার বাংলাদেশের ধরেন আবহাওয়া, এই ধরেন এখন যে সার্কামস্টেন্স, ধরেন রোজার মাস, আমরা সবাই ফাস্টিং করছি, এই সিচুয়েশন গুলোকে যদি সেম রাখি, ইন দ্যাট কেসেস অ্যাপেলের প্রাইস বাড়লে আমরা কম অ্যাপেল কিনবো, বাট অ্যাপেলের প্রাইস কমে গেলে আমরা সবাই বেশি কিনবো। দাম বাড়লে, আরো একটা কমন জেনারেল একটা কথা বলি, দাম বাড়লে আমরা ইউজুয়ালি কম ডিমান্ড করি, কিন্তু দাম কমে গেলে আমরা বেশি ডিমান্ড করি। সো উই আর মেকিং রেশনাল চয়েস। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা সেই ডিসিশনটাই নিই যেটা আমাদেরকে সবচেয়ে বেশি বেনিফিটেড করে, যে পারপাসফুলি এন্ড সিস্টেমেটিক্যালি টেকিং দ্য বেস্ট ডিসিশন ফর আওয়ার সেলফ। বাট interestingly, this decision making choice is equal for everyone. That means we all are taking same type of decision and we all are rational people. এটাই বলছি যে we are taking rational choice, এটাই বলতে চাচ্ছিলাম। সো রেশনাল চয়েস মেক করে বলি, দেখবেন যে আপনি সিম্পলি ক্লাসে অ্যাটেন্ডেন্স বেশি থাকে। মানে আমি ইন পার্সন বলি, অনলাইন বলি, অফলাইন বলি, বিকজ একটা ক্লাসে যদি, এটা কখনোই দেখবেন না যে ক্লাসে লেটসে 50 স্টুডেন্টস আছে, 50 স্টুডেন্টস এর মধ্যে 50 জনই অ্যাবসেন্ট, স্পেশালি ইন প্রাইভেট ইউনিভার্সিটি। এটা হয় না, কারণ আপনারা ম্যাক্সিমাম রেশনাল চয়েস মেক করতে যাচ্ছেন, ভালো আপনার জন্য বেস্ট ডিসিশন যেটা সেটা মেক করতে যাচ্ছেন। তো যেহেতু আপনি আপনার জন্য বেস্ট ডিসিশন মেক করতে যাচ্ছেন, আপনি কখনোই আপনার জন্য ক্লাস করাটাই হচ্ছে বেস্ট ডিসিশন, ক্লাস না করাটা না। So, আপনি তখন ক্লাসে আসতে চান। সো দিস ইজ দ্য থিং। ওকে, সো এখান থেকে ছোট ছোট প্রশ্ন, যেটা আমি বলছিলাম কাল লাস্ট ক্লাসেও যে আহ, তো সেক্ষেত্রে আমি অপরচুনিটি কস্ট থেকে প্রশ্ন করতে বেশি পছন্দ করি, এটা একটা মজার টার্ম। এছাড়াও রেশনাল, যদি কোনো কারণে প্রশ্ন করে যে রেশনাল পিপল কে, বা অ্যাজ এ রেশনাল পিপল আপনার অপরচুনিটি কস্ট কি, জাস্ট মাথায় রাখবেন যে রেশনাল পিপল হচ্ছে সেই ব্যক্তি যে নিজের জন্য সঠিক সিদ্ধান্তটা নেয়। আপনার মনে হতে পারে যে ম্যাডাম আমি আমার জীবনে কখনো সঠিক সিদ্ধান্ত নিইনি, ভুল, বাট মনে রাখবেন ওই সিচুয়েশন ওইটা আপনার জন্য বেস্ট ডিসিশন ছিল, এই জন্য আপনি নিয়েছেন। কথার কথা, ধরেন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি সিএসসি তে পড়বেন না ট্রিপল ইতে পড়বেন, হ্যাঁ? তো সবাই তো ডিসিশন নিয়ে আসেন ট্রিপল ইতে পড়বেন, এখন হয়তো মনে হচ্ছে যে না আমার ডিসিশনটা ভুল ছিল, কিন্তু হয়তো বা যখন আপনি অ্যাডমিশন নিচ্ছিলেন ওই পারিপার্শ্বিকতা, হয়তো আপনাকে যে টিউশন ফিটা পেমেন্ট করতে হবে, ওই সময় দেশের যে জব মার্কেটের যা সিচুয়েশন ছিল, জব অপরচুনিটি যেমন ছিল, সব মিলিয়ে আপনার জন্য বেস্ট ডিসিশন ছিল হচ্ছে গিয়ে আপনার বেস্ট ডিসিশন ছিল হচ্ছে আপনার আহ, আপনার ট্রিপলিতে ভর্তি হওয়া। এই জন্য আপনি একজন ট্রিপলিতে কিন্তু অ্যাডমিশন নিয়েছেন, আর কোনো রিজন নেই। তো এই হচ্ছে গিয়ে বিষয়টা। তো আমরা যেটা ভাবি যে আমরা ভুল ডিসিশন নিচ্ছি, আমরা আসলে কখনোই ভুল ডিসিশন নেই না। আমরা
আমাদের ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সবসময় আসলে বেস্ট ডিসিশনটা নিয়ে থাকি। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে এই গ্রাফিক, মানে যেটা হচ্ছে গ্রাফস ইন ইকোনমিক্স যে পার্টটা বলছিলাম, শুরুতে বলছিলাম যে আজকে আমরা ম্যাথমেটিক্যাল কিছু অংশ নিয়ে পড়বো, যেটা আপনার কাছে বেশ ইন্টারেস্টিং লাগবে, যে যেহেতু আমরা হচ্ছে গিয়ে আহ মানে এখান থেকে আমাদের স্টাডি করাটা ইজিয়ার হবে, তো এইটাই জন্য বললাম এখানে যাব। আচ্ছা, আজকে একটু বলে দিই, আজকে আমি একটা পোর্শন পড়ানোর জন্য মেনকিউর বইটা ফলো করব। তো আমি এই বইটাও আপনাদের হচ্ছে আপনাদের টিমসে দিয়ে দিব, যাতে আপনারা ওটা পেয়ে যান। এই টার্মটা এই বইতে ভালো করে দেওয়া নাই, তারপরেও যেহেতু আপনাদের সিলেবাসে চলে আসে এবং আমাকে এটা পড়াতে হবে, তো আমি ওই টার্মটা পড়াবো। তবে আমি সেটার সিলেবাসটা, সরি, সেটার ম্যাটেরিয়ালসটা আমি দিয়ে দিব। এটাই বলতে চাচ্ছিলাম, আলাদা একটা বই থেকে পড়াবো, তো সেই বইটা আমি আপনাদের সাথে এখানে শেয়ার করে দিই। তো চলে যাই এই এখন আজকে আমরা যেটা নিয়ে পড়বো, সেখানে আমরা আসলে দেখবো যে হাউ উই ক্যান মেক গ্রাফস। দেন আমরা পড়বো হচ্ছে কি গ্রাফস গুলো কিভাবে মেক করা যায়। তারপরে এদের মধ্যে রিলেশনশিপটা কেমন হয়, রিলেশনশিপ বলতে বোঝাচ্ছে যে আহ আমরা আসবো যে রিলেশনশিপটা পজিটিভ না নেগেটিভ। আপনারাও হয়তো এক ধরনের পজিটিভ নেগেটিভ রিলেশনশিপ বুঝেন, আবার ইকোনমিক্সও এখানে একটা পজিটিভ নেগেটিভ বা অপোজিট একটা রিলেশনশিপ। তারপরে আমরা একটা টার্ম পড়বো যে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, আপওয়ার্ড স্লোপিং কার্ভ। সো ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ আসলে কিরকম হয় বা আপওয়ার্ড স্লোপিং কার্ভ কিরকম হয় সেটা সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে গিয়ে দেখবো যে আমরা যে গ্রাফ গুলো ইউজ করি বিভিন্ন ইকোনমিক্স মডেলে, সেখানে আমরা ভ্যারিয়েবল বলে একটা টার্ম, মানে এই ভ্যারিয়েবল গুলো আসলে কিরকম, বা সেই ভ্যারিয়েবল গুলোর সাথে ডিপেন্ড করে রিলেশনশিপ গুলোকে আমরা বলবো যে পজিটিভ, নেগেটিভ, দেন লিনিয়ার, নন লিনিয়ার, তারপরে স্টিপার, তারপরে হচ্ছে কি লেস স্টিপার, এরকম অনেকগুলো টার্ম আসবে। তো এই বিষয়গুলো আসলে বলতে কি বোঝায় আমরা কিন্তু ওই জিনিসগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, এই হলো মোটামুটি আজকের বিষয়। তবে এটা বলতে পারি, আজকে যে টপিকটা থেকে পড়াবো এখান থেকে একটা ব্রড কোশ্চেন অবশ্যই কমন পাবেন, অর্থাৎ এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেক্ষেত্রে আপনাদের জন্য ইজিও হবে। যেটাই বলছে যে এটা আমরা অলরেডি পড়েছি, মানে পড়া একটা জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে ব্যাক করে আসি। তো চলে যাই, ইকোনমিক্সে আমরা অনেক ধরনের গ্রাফ ইউজ করে থাকবো। কিছু গ্রাফ থাকবে হচ্ছে আমরা প্লট করে ব্যবহার করি, কিছু গ্রাফ থাকবে আমরা হচ্ছে ডিরেক্টলি ড্র করব। তো আমরা সবগুলো সম্পর্কেই আইডিয়া নিব। এবং হচ্ছে কি আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্লটেড গ্রাফ গুলো যেগুলো আমরা দেখব, সেখানে আমরা হলো আহ, মানে সেখানে রিলেশনশিপটা পজিটিভ না নেগেটিভ সেই জায়গাটাতেও আসবো। তো মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে, আমরা তো এমনিও জানি, আমরা জানি যে গ্রাফ গুলো হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় না, আমি এইটা দিয়ে ড্র, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, আমি এটা বেসিক বোঝানোর জন্য আঁকছি, আমরা এরকম জানি। সো সেক্ষেত্রে কি হয় যে আমার পজিটিভ সাইডে যেটা যায়, যেমন আমি এখন যে সাইডটাতে আমার অ্যারোটা নিয়েছি, এটাকে আমরা বলি পজিটিভ। এবং এই পজিটিভটা কিসের জন্য, এটা হচ্ছে গিয়ে আমার যে এক্স এক্সিস ছিল তার জন্য হচ্ছে গিয়ে এটা পজিটিভ ডিরেকশনে থাকে। সো এটা হচ্ছে এক্স এক্সিস এর জন্য অংশ এবং সেখানে সে পজিটিভ ডিরেকশনে থাকে। এর অপোজিটটা, এর অপোজিট অংশটাতে এক্স এক্সিস যেটা থাকে সে নেগেটিভ ডিরেকশনে থাকে, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু হয় নেগেটিভ, আমরা এটা এক্স ডট এভাবে দেখাই। এর উপরে যেটাকে আমরা বলি যেটাকে আমরা বলি ভার্টিক্যাল লাইন, বা এভাবে বোঝানোর জন্য এখানে যেমন বলেছে যে অ্যাবভ সি লেভেল, মানে অর্থাৎ ভার্টিক্যালি যেটা যায়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ওয়াই এক্সিস। এবং ওয়াই এক্সিস এর যেটা অ্যাবভ সি লেভেল আমরা চিন্তা করছি, অর্থাৎ এক্স এক্সিস এর ওপরের অংশে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস। এবং এক্স এক্সিস এর নিচের অংশে যেটা থাকে, যেটাকে আমরা এখানে বইয়ে বলছে বিলো সি লেভেল, যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে এখানে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ থাকে। এই জিনিসটাই এখানে দেখিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা গ্রাফ মেক করার আগে আমরা একটু একটা গ্রাফ মেক করার জন্য আমরা একটা ডায়াগ্রাম ড্র করেছিলাম। সো সেখানে আমরা যখন এক্স এক্সিসটা নিচ্ছি, যেটা পজিটিভ সাইডে যাচ্ছে সেটাকে আমরা যেটা পজিটিভ সাইডে যাচ্ছে সেটাকে মানে যেটা হচ্ছে ভূমি বরাবর যেটাকে আমরা বলছিলাম, এবং সেটা পজিটিভ সাইডে যাচ্ছে, এটাকে আমরা রাইট সাইডে যাচ্ছে, আমরা পজিটিভ বলছি, রাইট সাইডে যাচ্ছে, এটাকে আমরা বলছি যে পজিটিভ। যেমন দেখেন এখানে পজিটিভ লেখা, এবং খেয়াল করে দেখেন এখানে কিন্তু এক্স এক্সিসে মেনশন করা, এই যে ছোট্ট করে এক্স লেখা।
আবার আমি যখন হচ্ছে গিয়ে এই সেম আপনার পজিটিভ আমরা রাইট সাইডে না যে সেম এই হরাইজন্টাল লাইনটা আমি লেফট সাইডে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমি ভ্যালু গুলোকে দেখেন নেগেটিভলি নিচ্ছি। এখানে যেমন দেখেন -30, -60 আমরা নেগেটিভ ভাবে নিচ্ছি, সেম এই যে এখানে যেটা আঁকলাম সেটা। আর রাইট সাইডে যখন যাচ্ছিলাম এটা কিন্তু আমরা পজিটিভ ভ্যালু গুলো নিচ্ছি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90, 120 এভাবে। দেন আমরা যখন হচ্ছে গিয়ে ওয়াই এক্সিস এর দিকে যাচ্ছি, যেখানে হচ্ছে গিয়ে আমরা বলছিলাম যে দিস ইজ এ ভার্টিক্যাল লাইন, এবং ওয়াই এক্সিস এর দিকে যদি আমরা মানে আমরা আপওয়ার্ডে যাই, ওপরের দিকে যাই, তখন এটাকে আমরা পজিটিভ বলি, অ্যান্ড ইফ ইটস ইন ডাউনওয়ার্ড এটাকে আমরা নেগেটিভ ভ্যালু বলছি। তো দেখেন আমরা যখন উপরের দিকে যাচ্ছি অর্থাৎ পজিটিভ ভ্যালু দিকে যাচ্ছি, এখানে ওয়াই কে দেখেন পজিটিভ হিসাবে দেখাচ্ছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর ভ্যালুটা আমরা হচ্ছে গিয়ে পজিটিভ নিয়েছি, যেমন 5, 10, 15, 20, 25 এভাবে। অ্যান্ড দেন আমি যখন এটাকে ডাউন আমি বিলোতে চলে যাচ্ছি, তখন কিন্তু হচ্ছে গিয়ে আমরা এটাকে নেগেটিভ ভ্যালু নিচ্ছি, দ্যাট মিন 0, -5, -10 এইভাবে। এবং মনে রাখতে হবে, আমি এটা একটু জুম করছি, মনে রাখতে হবে আমাদের সব সময় যে আমরা যখন আমরা যখন গ্রাফটাতে যাব, এটা আমরা যদিও জানি তারপরেও জাস্ট একটু ফুড ফর থট টাইপস এর, যে আমরা যখন এখানে যাব সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যে অংশটাতে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বোথ পাস করে যায়, যেটাকে আমরা জিরো রেখা বলছি, এটাকে আমরা, এটার নাম আছে, এটাকে আমরা বলে থাকছি হচ্ছে অরিজিন। এটাকে আমরা বলি অরিজিন। সো অরিজিন এটা হচ্ছে ব্যাখ্যা। তো আমরা যখন গ্রাফে ছবিটা আঁকি আমরা সাধারণত এইভাবে মেনশন করে আঁকি। তবে ইকোনমিক্সে আমরা যখন গ্রাফ গুলো আঁকবো আমরা ফ্রি হ্যান্ডে আঁকবো, সেখানে আমাদের কোনো আপনার হচ্ছে গিয়ে আপনার গ্রাফিক্যাল মানে গ্রাফ দিয়ে আঁকার দরকার নাই। পেন্সিল দিয়েও আঁকতে পারেন বা কলম দিয়ে আঁকতে পারেন। আচ্ছা, এখন মনে রাখতে হবে যে যখন আমরা হচ্ছে গিয়ে ইকোনমিক্সে গ্রাফ গুলো নিব, সাধারণত আমরা দুইটা ডেটা নিব, একটা হচ্ছে এক্স এক্সিস এর ডেটা নিই আর একটা হচ্ছে ওয়াই এক্সিস এর ডেটা নিই। আপনি বলতে পারেন যে ম্যাডাম একটু আগে আমরা 360 অ্যাঙ্গেলে দেখে আসলাম, বাট এখানে সেটা কিন্তু নাই। তো আমরা ইউজুয়ালি 360 অ্যাঙ্গেলে প্রপারলি বোঝার জন্য আঁকি, বাট ইকোনমিক্স আমরা যতগুলো গ্রাফ বা আপনাদের আসলে যতটুকু শিখাবো সেখানে আমরা যতগুলো গ্রাফ ড্র করব সেগুলো সবই জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা গ্রাফ গুলো আঁকবো। দ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছি, দ্যাট মিনস আমার একটা এক্স এক্সিস থাকবে আর একটা হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস থাকবে, আমরা নেগেটিভও না, পজিটিভ এক্স এক্সিস পজিটিভ ওয়াই এক্সিস এভাবে নিব। এখন একটা ইনফরমেশন লিখে রাখেন যেটা আপনার মনে থাকবে, এটা আপনার দরকার পড়বে, যেটা আবার আসছিল এটা একটু দেখাই। এটা মানে অর্থাৎ আমরা শুধু এই এক্সিসটা নিব, অর্থাৎ যেখানে আমার এক্স এক্সিসটা পজিটিভ আকারে থাকবে, এক্স এবং ওয়াই এক্সিসটা পজিটিভ আকারে থাকবে। আমি একটু মেনশন করে দেখাচ্ছি, আমরা এই অংশটাতে সবসময় ছবিটা এঁকে থাকছি। তো একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখনই এই যে একটা গ্রাফটা নিব, এবং যেটাকে আমরা বলছি যে একটা কোয়ার্টারে একটা, অর্থাৎ 90 ডিগ্রি কোয়ার্টারের যেই আমরা গ্রাফটা নিব, আমার মনে রাখতে হবে, এখনই লিখে রাখেন এটা, যদিও এটা আপনারা নর্মাল যে কোর্স গুলো করেছেন ওখানেও একই কথাই বলে, সেটা মনে রাখতে হবে যে এক্স এক্সিস আমরা সবসময় কি ধরনের ভ্যারিয়েবল নিই মনে আছে, বা কি ধরনের ইনফরমেশন গুলো এক্স এক্সিসে বসাই। এটা তো সব জায়গায় কমন, সব সাবজেক্টে এটা একই জিনিস। এক্স এক্সিসে আমরা কি ধরনের তথ্য বসাই মনে আছে কারোর? কেউ কি বলতে পারবেন এক্স এক্সিসে কি ধরনের তথ্য বসায় আর ওয়াই এক্সিসে কি ধরনের তথ্য বসাই? আর তাদেরও তো প্রচুর গ্রাফ আঁকতে হয় বিভিন্ন কোর্সে, এটা বলে নাই কোনো কোর্সে? ওয়াই এক্স এক্সিসে ম্যাম বেসিক্যালি সাখাত আপনি মিউট হয়ে গেছেন, হ্যাঁ বলেন। এক্স এক্সিসে ম্যাম টাইম ইয়ে করি, আর ওয়াই এক্সিসে ভ্যালু রিলেটেড সাপেক্ষে ইয়ে করি, বেসিক্যালি টাইমটা ইয়ে করা হয়। টাইমটা এক্স এক্সিসে বসা নেই তো? জি ম্যাম। আচ্ছা, সাখাওয়াতের কথার সাথেই আসি। দেখেন টাইমটা কি কাইন্ড অফ নিউট্রাল একটা বিষয় না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট একটা টার্ম না, যে যেটার সাথে কোনো কিছুর মানে তুলনা হয় না, অর্থাৎ কারোর উপর নির্ভর করে না, এরকম একটা টার্ম না জি ম্যাম। টাইমটা। ধরেন এখন যেমন আমরা ক্লাস নিচ্ছি, টাইম কিন্তু আমি ক্লাস নেই বা না নেই, ক্লাস করি বা না করি, বোঝার চেষ্টা করি বা না করি, আমার ক্লাস কিন্তু অ্যাজ ইট ইজ চলে যাবে, টাইমটা অ্যাজ ইট ইজ চলে যাবে।
সো টাইম হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আমরা সাধারণত এক্স এক্সিস টাইম নিয়ে ভ্যালু গুলো ওয়াই এক্সিস এ নিই। তো টাইমটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা অত না বুঝলে স্বাধীন চলক বা স্বাধীন, যেটা কারোর উপর ডিপেন্ড করে না, এরকম একটা রাশি। তো আমরা যখন ইকোনমিক্স এর গ্রাফ গুলো আঁকবো, বা এটা আমরা আমার ট্রিপলি বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, সেখানে যতই গ্রাফ আঁকি না কেন, সবসময় এক্স এক্সিসে আমরা যে গ্রাফটা আঁকি, মানে এক্স এক্সিসে যে ইনফরমেশনটা বসাই, বা ভেরিয়েবল, ভেরিয়েবল বলতে বুঝে যে আমরা যে ডেটাটা ইউজ করছি এই ডেটার ক্যারেক্টারিস্টিক্স কে বলে ভেরিয়েবল। তো আমরা যে ভেরিয়েবলটা বসাই, দ্যাট ভেরিয়েবল উইল বি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবারও বলছি, দ্যাট ভেরিয়েবল উইল বি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এক্স এক্সিসে সবসময় আমি স্বাধীন একটা চলককে বসাবো, যেটা কারোর উপর নির্ভর করে না, এরকম। এবং ওয়াই এক্সিসে, তাহলে এক্স এক্সিসে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বসাচ্ছি, ওয়াই এক্সিসে আমি বসাবো হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা কারোর উপর ডিপেন্ড করবে, যেটা কারোর সাথে রিলেটেড থাকবে, এরকম ভেরিয়েবলটাকে আমি হচ্ছে গিয়ে আপনার ওয়াই এক্সিস এ বসাবো। যেমন আমি এখানে যদি দেখি কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস, এই ক্ষেত্রে আসলে আমার কোয়ান্টিটি যেটা, সেটা হচ্ছে কারোর উপর নির্ভর করে না, কোয়ান্টিটিটা আপনার অ্যাজ ইট ইজ চলে যেতে থাকে। কিন্তু কোয়ান্টিটি আমার মার্কেটে, আমি এটা সাপ্লাই কার্ভের কথা বলছি, কোয়ান্টিটি মার্কেটে আমরা যখন দেখবো যে মার্কেটে কতটুকু প্রোডাক্ট আছে, সেটার উপর বেসিস করে অনেক ক্ষেত্রে আমরা প্রাইসটাকে ডিটারমিন করতে কিন্তু বাধ্য হব। তো এখানে কিন্তু আমরা যদি চিন্তা করে থাকি, আমাদের কোয়ান্টিটিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, স্বাধীন চলক ছিল, তাকে আমরা এক্স এক্সিস এ বসালাম। এন্ড প্রাইসটা ছিল হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোয়ান্টিটির উপরেই প্রাইসটা এখানে ডিপেন্ড করে। সো সেটাকে কিন্তু আমরা ওয়াই এক্সিস এ বসিয়ে দিলাম। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি এখানের বিষয়গুলো, যে আমরা এটা কিভাবে করব। তো এখানে আসলে কতগুলো ছবি দেখাচ্ছিল যে কিভাবে আমরা গ্রাফ আঁকি, সেটা বুঝিয়েছে। তো যেমন আমি যদি একটু বলতে চাই, ধরেন একটা গ্রাফ আঁকতে যাচ্ছে, বলতে এখানে যেটা বলেছে সেই অনুযায়ী আঁকাটা শেখাচ্ছে, বললো যে এই গ্রাফে একটা পয়েন্ট আনো যেখানে হচ্ছে কোয়ান্টিটি ছিল 6, এবং ওই ধরেন ওই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার $1। তাহলে আমি কিভাবে আনবো? তাহলে আমরা দেখলাম যে গ্রাফে অলরেডি 0 থেকে স্টার্ট হয়েছে, 2, 3, এভাবে যে 6 এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এক্স এক্সিস থেকে আমরা 6 এর উপরে ডটেড একটা অংশ দিয়ে যেতে থাকবো, যে দেন ওয়াই এক্সিস আমরা এটা প্রাইস বলেছে হচ্ছে $1, তাহলে ওয়াই এক্সিস আমরা দেখলাম এটা 0.5, এটা 1। আমি এখান থেকে মানে হালকা এরকম ডট দিয়ে দেন আমরা মিলে গেল, অর্থাৎ এই পয়েন্টটাতে আমরা পাবো হচ্ছে গিয়ে সেই বিন্দু যেখানে প্রোডাক্টটার প্রাইস হচ্ছে আপনার $1 এবং কোয়ান্টিটি হচ্ছে 6 অ্যামাউন্ট পার ডে সেল হয়েছে। তো এখানে এই জিনিসটাকে, যে যেমন এই রেখাটাতে এটাকে আরো একটু খুব কমনলি দেখেছে, যেমন এখানে বলেছে যে এই প্রোডাক্টটার সেল হয়েছিল হচ্ছে 3.8 কোয়ান্টিটি, এবং এটা প্রাইস ছিল হচ্ছে 1.37। তো 3.8 আমরা এক্স এক্সিস এ ইনফরমেশনটা খুঁজে বের করেছি, এবং দেন সেখান থেকে আমরা ভার্টিক্যালি যাওয়া শুরু করেছি, এবং 1.5, 1.37 যেখানে হচ্ছে আপনার 1.37 হচ্ছে যেখানে ওটার প্রাইসটা এসেছে, দেন সেখান থেকে আমরা এটাকে এটাকে হচ্ছে গিয়ে আমরা এখানে ইনফরমেশনটাকে নিয়ে আসলাম, এবং দেন এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তো এইভাবে হলো আমরা এখান থেকে ইনফরমেশন গুলোকে নিয়ে আসতে পারি। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভেরিয়েবল যেহেতু চলে আসলাম, তাহলে ভেরিয়েবল জিনিসটা কি, মানে ভেরিয়েবলের কথাটা যেহেতু বলছি, এবং ভেরিয়েবল ওয়াইজ আমরা এখানে আরো কিছু ইনফরমেশন আসবো। আচ্ছা, স্ক্যাটার ডায়াগ্রাম, তার আগে আরেকটা জিনিস পড়া যায়, এখান থেকে আমি প্রশ্ন করি না, বাট এটা একটু আইডিয়াটা দিয়ে যায়। স্ক্যাটার ডায়াগ্রামটা কি? যদি আমি ইনফরমেশন গুলো, যে যে এই যে ডট গুলো পেলাম, অর্থাৎ এক একটা প্রাইস, এক একটা প্রোডাক্ট আমি পেলাম এর আগের ইনফরমেশনে, এভাবে আমি যদি একাধিক ইনফরমেশন, যেমন এখানে একটা মুভি টিকিটের একটা দেখিয়েছে যে মুভি টিকিট কতটুকু সেল হয়েছে, এবং সেই অনুযায়ী এটার ডিভিডি কতটুকু, মানে মুভি টিকিটের প্রাইস কত, মুভি টিকিট কতগুলো সেল হয়েছে, এবং সেই অনুযায়ী এটা ডিভিডি কতগুলো সেল হয়েছে সেটার ইনফরমেশন ছিল। তো টিকিট যেহেতু হচ্ছে গিয়ে কমনলি বেশি সেল হবে, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো এটাকে আমরা এক্স এক্সিস এ নিয়েছি, আর ডিভিডিটাকে ওয়াই এক্সিস এ নিয়েছি। যেমন আমি একটা ইয়াতে বলি, হ্যারি পটার মুভিটার টিকিট সেল হয়েছে বলছে 48 মিলিয়ন। তো ঠিক এখানে 48-এ ওরা গিয়েছে,
এবং দেন বলেছে ওর ডিভিডি সেল হয়েছে 5.8 মিলিয়ন, সো 5.8 ইজ হিয়ার, অলমোস্ট 6 এর কাছাকাছি। সো আমরা এই ব্লু কালারের যে অংশ এটা বুঝতে পারছি যেটা হচ্ছে হ্যারি পটারের ইনফরমেশনটা। এভাবে যদি প্রত্যেকটা ইনফরমেশনকে জাস্ট এরকম একটা সিঙ্গেল ডট দিয়ে দেখিয়ে দিতে থাকি, এবং এই ডট গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড না, বা এই ডট গুলোকে আমি দিয়ে কোনো রেখা বা কোনো ডায়াগ্রাম ড্র করার যদি না চেষ্টা করি, তখন সাধারণত এটাকে আমরা বলে থাকি হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, অর্থাৎ যেখানে শুধু সিং মানে মাল্টিপল ডটের মাধ্যমে ইনফরমেশন উইল বি এক্সপ্রেস, দ্যাটস কল্ড স্ক্যাটার ডায়াগ্রাম। এন্ড এটাকে যেটাকে বলছে যে মানে আমরা যদি একটু প্রপারলি এটা ডেফিনেশন দিতে চাই, তখন আমরা এইভাবে বলি যে স্ক্যাটার ডায়াগ্রাম অ্যাকচুয়ালি রিভিলস দ্য রিলেশনশিপ with multiple reveals the relationship between two variable with multiple dot, এইভাবেই বলছে, হ্যাঁ, বা মাল্টিপল পয়েন্ট। সো দ্যাটস ইটস কল্ড স্ক্যাটার ডায়াগ্রাম। এই মাল্টিপল পয়েন্ট গুলো দিয়ে আমরা ইনফরমেশন গুলোকে আনি। তাহলে এখন পর্যন্ত আমরা দুটো জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমরা যখনই এখন থেকে ডায়াগ্রাম ড্র করব, এক্স এক্সিসে আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিব, আর ওয়াই এক্সিসে সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিব। তারপরে দেখলাম যে আমরা ইনফরমেশন গুলোকে কিভাবে সাজাই, এবং ইনফরমেশন গুলো যদি একাধিক ইনফরমেশন এরকম স্পেসিফিক পয়েন্ট আকারে সাজাতে থাকি, তখন এই ধরনের ডায়াগ্রাম গুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি স্ক্যাটার ডায়াগ্রাম। এবার আসি ইকোনমিক্সে আসলে আমরা কি ধরনের মানে গ্রাফ ইউজ করি এবং সেই মডেল গুলোকে আমরা আসলে কি বলে থাকি। ইকোনমিক্সে আমরা অনেক ধরনের গ্রাফ ইউজ করে থাকি, বাট সেটাকে আমরা হচ্ছে গিয়ে কয়েকটা ভাগে ভাগ করেছি, মানে কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটাকে হচ্ছে গিয়ে এটাকে স্পেসিফিকলি আমি সুন্দর করে এটাকে সাজাতে পারবো। সেটা হচ্ছে যে এখানে আচ্ছা, আর তার আগে একটু একটু বলে নিই যে ভেরিয়েবল কি, এখানে বারবার এই কথাটা আসছে যে ভেরিয়েবল, তো একটু লিখে নেন। ভেরিয়েবল হচ্ছে আমরা যেটাকে বলি ইকোনমিক্স এর ভাষায়, ভেরিয়েবল হচ্ছে ভেরিয়েবল ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফরমেশন অর ডেটা, অর্থাৎ আমি যেই ইনফরমেশন বা ডেটা নিয়ে কাজ করছি ওটার ক্যারেক্টারিস্টিক্স কে আমরা ভেরিয়েবল বলে থাকি। কথার কথা, আমি কাজ করছি ট্রিপলির স্টুডেন্টদের উপর, যে ট্রিপলির স্টুডেন্টদের সিজিপিএ কম। এখন এখানে আমার ভ্যারিয়েবল কি হবে, ভ্যারিয়েবল হবে, ধর আমি এটাকে ভাগ করলাম হচ্ছে জেন্ডারের বেসিসে। দেখেন জেন্ডার একটা ক্যারেক্টারিস্টিক, মেল এন্ড ফিমেল, তো এই জেন্ডারটাকে আমি এখানে ভ্যারিয়েবল বলবো। ধরেন আমি এইজ গ্রুপের বেসিসে ভাগ করলাম, যে 20 ইয়ার্স এর স্টুডেন্টদের কত হচ্ছে, 21 কত, 22 কত, তখন এই এইজ গ্রুপটা একটা ভ্যারিয়েবল হতে পারে। ধরেন আমি লোকেশন এর উপরে বেসে, লোকেশন একটা ক্যারেক্টারিস্টিক্স এখানে হিসাবে আসতে পারে, যে স্টুডেন্টদের লোকেশন ওয়াইজ আমি সেগমেন্ট করছি, তখন এই লোকেশনটাকে আমি ভ্যারিয়েবল বলবো। সো ইন ইজি পয়েন্ট, ভ্যারিয়েবল মিনস দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ, ভ্যারিয়েবল মিনস ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা। এতটুকু মনে থাকলেই হলো। তো আমরা কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা ছবিগুলো আঁকবো বা গ্রাফগুলো দেখবো, হ্যাঁ, সেখানে আমরা অনেকগুলো জায়গা দেখবো, মানে আমরা এগুলো যদি এক্সপ্লেন করবো, জাস্ট এখানে একটু বলে দিয়েছে বিধে আমি এটা এক্সপ্লেন করছি। কিছু ক্ষেত্রে দেখবো যে দ্য ভ্যারিয়েবলস, আমি যে ভ্যারিয়েবল গুলো ইউজ করছি সেগুলা দে মুভ অন দ্য সেম ডিরেকশন, অর্থাৎ দেখা যাবে যে তারা একই ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা, সেম ডিরেকশনে যাওয়া বলতে বোঝাচ্ছে যে লেটস সে একটা ইনক্রিজ করলে, একটা ভেরিয়েবল ইনক্রিজ করলে ওটার আর একটা ভেরিয়েবলও যেটা আছে সেটাও কিন্তু ইনক্রিজ করবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমরা টু ভেরিয়েবল নিয়ে কথা বলছি, যেহেতু আমরা আগেও বলছিলাম যে আমরা এখানে আমরা যে গ্রাফটা ড্র করেছি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করেছি। তো সেই ক্ষেত্রে আমার শুধু দুইটা এক্সিস আসছে, এক্স অ্যান্ড ওয়াই। সো এক্স এক্সিস একটা ভেরিয়েবল নিচ্ছে, ওয়াই এক্সিস আর একটা ভেরিয়েবল নিব। তো সেক্ষেত্রে আমার কিন্তু টু ভেরিয়েবলের উপরে আলোচনা করার সুযোগ নেই, এই জন্যই বললেন যে টু ভেরিয়েবল নিয়ে কাজ করছে। সো when the variables moves in the same direction, এটা বলতে বোঝায় যে এক্স এক্সিস এর যে ভেরিয়েবল থাকবে সেটা যদি ইনক্রিজ করে, ওয়াই এক্সিস এর ভেরিয়েবল গুলো তখন ইনক্রিজ করবে। এটাকে আমরা বলছি সেম ডিরেকশনে মুভ করা। আচ্ছা, তারপরে বলছে যে মেবি ইন সাম কেসেস দ্য ভেরিয়েবল উইল মুভ টু দ্য অপোজিট ডিরেকশন। ইন দিস কেসেস কি হবে, যে এক্স এক্সিস মানে দুটো অপোজিট ডিরেকশনে যাবে, একজন দ্যাট মিনস একজন ইনক্রিজ করলে একজন ডিক্রিজ করবে, বা একজন পজিটিভ সাইডে গেলে একজন নেগেটিভ সাইডে যাবে, বা একজন হচ্ছে গিয়ে যদি ইনসেন্টিভে মানে মানে কোনো কারণে সেটা যদি রেসপন্স করে, পজিটিভ রেসপন্স করে, একটা পজিটিভ রেসপন্স করবে, নেগেটিভ রেসপন্স করবে, এভাবে যাবে। আচ্ছা,
তারপরে দেখা যেতে পারে যে ভ্যারিয়েবল গুলোর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পয়েন্ট পাবো আমরা, অর্থাৎ আমরা যে ইনফরমেশন গুলো এখানে ইউজ করবো সেটা ম্যাক্সিমামও আসবে, মিনিমামও আসবে, আর লাস্টে হচ্ছে আমরা পাবো যে ভ্যারিয়েবলস আর আনরিলেটেড। আনরিলেটেড বলতে বুঝিয়েছে যে তাদের মধ্যে রিলেশনশিপটা আমরা আসলে আহ সেখানে আমরা পাবো না, মানে এখানেও এরকম আসতে পারে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আহ এই এটার বেসিসে আমরা ভাগ করছি। তো মেইনলি আমাদের টার্গেট থাকবে এই প্রথম দুটা ভালোভাবে বোঝা, যেটা থেকে বেসিকলি আমাদের সবগুলো গ্রাফ কভার হয়ে আসে। দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবল হুইচ মুভস ইন দ্য সেম ডিরেকশন এন্ড দ্য ভ্যারিয়েবল হুইচ মুভস ইন দ্য অপোজিট ডিরেকশন। ম্যাক্সিমাম মিনিমাম দেখাবো, আনরিলেটেডটা আমরা খুবই কম ইউজ করি, স্পেশালি আপনাদের যা পড়াবো সেখানে এটা ইউজেস নাই বললেই চলে। তো এই জন্য আমরা সাধারণত ওটা ওইভাবে দেখাই না। তো এখন চলে যাই তাহলে ভ্যারিয়েবল হুইচ মুভস ইন দা সেম ডিরেকশন, আমরা সেটাতে যাচ্ছি। আচ্ছা, একটু লিখতে হবে, সেটা হচ্ছে দ্য ভ্যারিয়েবল হুইচ মুভস ইন দা সেম ডিরেকশন। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পজিটিভ, মানে দিস কাইন্ড অফ রিলেশনশিপ ইজ কল্ড পজিটিভ রিলেশনশিপ। আমরা এখন আমাদের বইয়ের কিন্তু অ্যাপেন্ডিক্স অংশ থেকে পড়ছি, আমি একটু পেজ নাম্বারটা বলে দিই। আর তারা তো পিডিএফ থেকেই পড়বেন, যে তারা বই যদি কালেক্ট করতে পারেন তাহলে তো ভালো। পিডিএফ এর এটা হচ্ছে পেজ নাম্বার 18, বাট বইয়ের এটা পেজ নাম্বার কত আমি একটু দেখার চেষ্টা করছি। বইয়েরও পেজ নাম্বার 18। আচ্ছা, তো এখানে আমরা যেটা হচ্ছে যে আমরা যখনই হচ্ছে ইয়াতে যাচ্ছিলাম, তো ভ্যারিয়েবল যেটাকে আমরা বলছিলাম যে আমরা চারটা ভাবে এখানে ভাগ করছিলাম, যে যেহেতু আমরা আমরা হচ্ছে আমরা যেহেতু আমরা হচ্ছে গিয়ে চারটা কন্টেন্ট নিয়ে আমরা এখানে কাজ করছি, মানে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করছিলাম। তো যখনই আমরা দেখবো দ্য ভেরিয়েবল দ্যাট মুভস ইন দ্য সেম ডিরেকশন, it will be called there is a positive relationship or direct relationship between them. পজিটিভ or ডিরেক্ট রিলেশনশিপ বলতে এখানে কি বোঝাচ্ছে, যে তাদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে, মানে পজিটিভ বলা বলতেই বোঝায় যে তারা একই রকম, অর্থাৎ তারা হচ্ছে গিয়ে এটাকে কি বলা যায়, যে আমার হচ্ছে মানে দুইজন একই রকম ভাবে চলবে, অর্থাৎ কোনো কারণে কেউ যদি ইনক্রিজ করে, অপোজিট মানে তার সাথে আদার্স যে ভেরিয়েবল থাকবে সেও ইনক্রিজ করবে, মানে তাদের মধ্যে রিলেশনশিপটা খুব সুন্দর। আচ্ছা, এবং এই রিলেশনশিপটা যদি আমার একটা স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে দেখায় তখন মনে রাখতে হবে সেটাকে আমরা বলবো লিনিয়ার রিলেশনশিপ। এটা সবগুলো বোল্ড করে দেওয়া আছে, আমি এটাই বলতে চাচ্ছিলাম। তো এই যে দেখেন এখানে বলছে রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, যদি এ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, এটাকে যদি আমরা বলছি যে মানে ইফ ইট গোস ইন দ্য সেম ডিরেকশন দেন ইটস কল পজিটিভ রিলেশনশিপ। এন্ড বলছে যদি এই রিলেশনশিপটাকে আমরা হচ্ছে গিয়ে একটা সেম ডিরেকশনের মাধ্যমে দেখাতে পারি, তখন হচ্ছে গিয়ে আমরা মানে একটা স্ট্রেট লাইনের মাধ্যমে দেখাতে পারি, তখন সেটাকে আমরা লিনিয়ার রিলেশনশিপ বলি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দুটো টার্ম শিখলাম। বা আমি যেটাকে বলা যেতে পারে যে আমরা যে যখন ছবিটা আঁকতে যাচ্ছি তখন আমরা এটাতে আমরা এখন ছবিটা আঁকলে জিনিসটা আরো একটু ক্লিয়ারলি বুঝবো। তো আমরা সবাই এখন একটু এই তিনটা গ্রাফই আঁকবো, আমার সাথে সাথেই আঁকেন, আমি এখানেই হচ্ছে গিয়ে আমার ইয়াটা ইউজ করে আঁকছি, কার্সারটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাকে তিনটা গ্রাফ দেখিয়েছে, যেখানে স্পিড লিমিটের সাথে হচ্ছে গিয়ে আমার ডিস্টেন্স দেখেছে কভার্ড ইন 5 আওয়ার্স, সেটা দেখিয়েছে। তো স্পিড লিমিট যত বেড়েছে, এখন খুব কমন বিষয়, স্পিড লিমিট বাড়লে কিন্তু আমার হচ্ছে কি ডিস্টেন্স আমি খুব দ্রুত পার করতে, যত কম স্পিড থাকবে তত কম ডিস্টেন্স কিন্তু আমি পার আওয়ারে যাব। বিষয়টা অনেকটা এরকম। তো আমি যদি আহ 20 যেমন ধরেন এখানেই আসি, আমি যদি 40 কিলোমিটার পার আওয়ারে যাই, তাহলে 5 ঘন্টায় আমি কতটুকু যাব? 40 × 5 200। তো দেখেন এটা মিলিয়ে কিন্তু এখানে পয়েন্টটা এসেছে। তাহলে 60 কিলোমিটার পার আওয়ারে গেলে 5 ঘন্টায় যাবো কত? 60 × 5 = 300। সো এখানে দেখেন ও কিন্তু 300ই টাচ করে আসছে। খেয়াল করে দেখেন এই লাইনটা, ইনফরমেশন কিন্তু সেম একইভাবে এসেছে।
তো কথা হচ্ছে গিয়ে এই যে দেখেন স্পিড লিমিট অ্যান্ড ডিস্টেন্স কভার্ড পার আওয়ার, আমি যদি সেটাকে হচ্ছে গিয়ে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে চাই, সেক্ষেত্রে দেখেন যে এটা কিন্তু একটা আপওয়ার্ড স্লোপিং। এখানে আমি একটা নতুন ওয়ার্ড ইউজ করলাম, আপওয়ার্ড স্লোপিং। আপওয়ার্ড বলতে উপরের দিকে যাওয়া বলছে, আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ দেখতে পাচ্ছি। এবং দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন দেম। কারণ কি? Because দেখেন স্পিড লিমিট আমি যত বাড়াচ্ছি আমার ডিস্টেন্সও কিন্তু তত বাড়ছে। আচ্ছা, আপনি যদি উল্টো করেন, অর্থাৎ উল্টো যদি যাচ্ছেন, তাহলে দেখেন আপনি যদি স্পিড লিমিট কমান, লেটস আপনি 60 থেকে 20-তে চলে গেলেন, তাহলে দেখেন আপনি কিন্তু 60 কিলোমিটার পার আওয়ারে গেলে আপনি 300 মাইল পার হতে পারতেন, আর 20-তে গেলে আপনি 100 মাইল যাচ্ছেন 5 ঘন্টায়। তার মানে আপনার কিন্তু মানে দুইজনই দেখেন ইনক্রিজ হলো, দুজন একসাথে ইনক্রিজ হচ্ছিল দুটো ভেরিয়েবলই, আবার ডিক্রিজ হলো দুজন একসাথে ডিক্রিজ হচ্ছিল। তো এই যে যে বিষয়টা, অর্থাৎ দুজনের আহ আহ দুইজন একই ডিরেকশনে গ্রো করবে, অর্থাৎ পজিটিভ গ্রো করলেও একই ভাবে গ্রো করবে, আবার নেগেটিভ গ্রো করলেও একই ভাবে গ্রো করবে। এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপনার পজিটিভ রিলেশনশিপ। এখন এবং এটাকে আরো একটা ইনফরমেশন বলছে পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। লিনিয়ার কেন বলছে? একটু আগেই দেখলাম যে লিনিয়ার তখনই আমরা বলবো যখন দেখবো যে আমরা যদি ভেরিয়েবল গুলোকে একসাথে কানেক্ট করে মানে ইনফরমেশন গুলোকে একসাথে কানেক্ট করে যে গ্রাফটা ড্র করব, সেটা যদি একটা স্ট্রেট লাইন হয়, তাহলে সেটাকে আমরা বলি লিনিয়ার। তখন ওই গ্রাফ মানে ওই রিলেশনশিপটাকে লিনিয়ার রিলেশনশিপ বলে। সো এই যে এখানে স্পিড লিমিট ভার্সেস ডিস্টেন্স কভার্ড, এই দুটাকে যখন আমরা কানেক্টেড করে আমরা যে ডায়াগ্রামটা ড্র করেছি, দেখতে পাচ্ছি দিস ডায়াগ্রাম ইজ এ স্ট্রেট লাইন, সো দিস ইজ অলসো এ লিনিয়ার রিলেশনশিপ। ওকে, এরপরে আসেন পরেরটাতে, যেটা এখানে আমরা হচ্ছে গিয়ে আহ এখানেও আমরা আরেকটা হচ্ছে ডিস্টেন্স এন্ড এখানে কি দিয়েছে রিকভারি টাইম। আচ্ছা, সো এটা দেখিয়েছে যে এখানে আমরা যখন দেখতে পাচ্ছি এই গ্রাফটা, খেয়াল করে দেখেন আপনি, আপনার কাছে মনে হতে পারে যে গ্রাফটাতে হচ্ছে গিয়ে আমাদের আহ, দুজনের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে পজিটিভ। পজিটিভ কেন? দেখেন দুইজনই একই ডিরেকশনে বাড়ছে। কিন্তু ফর এক্সাম্পল আমি যদি র্যান্ডম একটা পয়েন্ট নেই, আমি উপরের দিকে একটা পয়েন্ট নিচ্ছি, সো সেখানে আমি দেখতে পাচ্ছি যে ইনফরমেশনটা ধরেন লেটস এখানে 370 এই ডিস্টেন্স কভার করে আসছে, এবং সময়টাতে যদি যাই আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 35 মিনিটস, অর্থাৎ বেশ উপরের একটা সময়ও বেশি, আবার ডিস্টেন্স কভারও বেশি। আমি এবারে একটু নিচের দিকে একটা পয়েন্ট নিলাম, লেটস আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি মিডল, এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডিস্টেন্স কভার করছে, এখানে দেখাচ্ছে হচ্ছে 200 ইয়ার, অ্যান্ড আমি এখানে টাইমটা আমার যতটুকু লাগছে আমি সেটাকে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে লাইক 10 মিনিটস, একটু বেশি ধরেন 12 মিনিটস। সো তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি যখন উপরের দিকে হচ্ছে গিয়ে কোনো ডেটা নিচ্ছি, আমি দেখতে পাচ্ছি মানে দুইজনই বেশি, দুইজনই বেড়ে দুইজনের আহ, আহ, আপনার ভ্যালুই আমার বেশ হাই। আবার আমি যখন নিচের দিকে একটা পয়েন্ট নিয়েছিলাম, দুজনের ভ্যালুই কিন্তু বেশ লো। তার মানে কি দুইজনই একই ডিরেকশনে বাড়ছে না, যে আমার ডিস্টেন্স বাড়লে আমার কিন্তু আমার যে টাইম যেটা, সেই টাইমটা কিন্তু বেশি লাগছে। তার মানে কিন্তু এগেইন তাদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে আমার পজিটিভ, অর্থাৎ দুইজনই একই সাথে সেম ডিরেকশনে যাচ্ছে। ইনক্রিজ হলে দুজন একসাথে, ডিক্রিজ হলো দুজন একসাথে। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে কিন্তু এখানে একটা কথা বলেছে পজিটিভ বাট লেস স্টিপার। স্টিপার বা মোর স্টিপার এই জিনিসগুলো আসলে আমাদের ওইভাবে মেনশন করতে হয় না। তারপর স্টিপার বিষয়টা দিয়ে যেটা বোঝায়, সেটা বলতে বোঝায় যে স্টিপার হলে মনে রাখবেন যে আমাদের সাধারণত ট্যানজেন্ট, অর্থাৎ আমাদের যে ঢাল যেটা, বা যেটা হচ্ছে আমরা বলি যে ট্যানের অনুপাত যেটা, অর্থাৎ লম্ব বাই আমাদের যে ভূমি, সেটা যে অনুপাত, সেখানে আমাদের ভ্যালুটা অনেক বেশি মানে অনেক কম হবে, এরকম হবে। এবং মানে বেশ মোর স্টিপার মিনস হচ্ছে গিয়ে এক্ষেত্রে ভ্যারিয়েবল গুলোর মধ্যে ডিপেন্ডেন্সিটা হচ্ছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে ডিপেন্ডেন্সিটা অনেক বেশি। আর
যদি মানে অনেক স্ক্যাটার্ড হয় অর্থাৎ অনেক ফ্ল্যাটার একটা রেখা হয়, যেমন আমি একটা ফ্ল্যাটার রেখা এঁকে দেখাচ্ছি, এটা যদি অনেক বেশি ফ্ল্যাটার রেখা যদি হয়, সেক্ষেত্রে এদের মধ্যে ডিপেন্ডেন্সিটা কম হয়। যেমন এখানে তো স্টিপার এঁকে দেখিয়েছে, আমি একটা ফ্ল্যাটার একটা রেখা এঁকে দেখাচ্ছি। ফ্ল্যাটারের জন্য আমি একটু একটা অন্য কালার নিলাম, এবং সেক্ষেত্রে এটা একটা পজিটিভ রিলেশনই দেখাবে। ধরেন আমি এরকম একটা রেখা এঁকেছি, আপনি অবশ্যই বলতে পারেন যে ম্যাডাম এটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ দেখিয়েছে, যেহেতু দুটো সেম ডিরেকশনে যাচ্ছে, দুইটা ভেরিয়েবল এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর ভেরিয়েবলের ভ্যালু বাড়লে এখানে বাড়ছে। বাট এই রেখাটাকে আমি এটার মতো স্টিপার বলবো না। এটাকে স্টিপার বলবো না কারণ দেখেন আমি এখানে কয়েকটা র্যান্ডম পয়েন্ট নেই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটাকে যদি কয়েকটা র্যান্ডম পয়েন্ট নিয়ে আমি যদি এখানে দেখতে চাই, ধরেন আমি একটা কাছের একটা পয়েন্ট নিলাম, সেখানে দেখেন এক্স এক্সিস এর ভ্যালু যতটুকু, ওয়াই এক্সিস এর ভ্যালু দেখতে পেলেন এই। এরপরে আরো একটু দূরে যে, বেশ দূরে যে আমি এক্স এক্সিস এর একটা ভ্যালু নিলাম সে পয়েন্ট থেকে, এবং সেটার জন্য ওয়াই এক্সিস এ আর একটা ভ্যালু নিলাম। খেয়াল করে দেখেন এই ক্ষেত্রে আমি এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস এ যেই দূরত্বটা পার করেছি, এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস এ যে দূরত্বটা পার করেছি, খেয়াল করেছেন কিনা আমার কিন্তু ওয়াই এক্সিস এ সেই তুলনায় সেই পরিমাণ সমপরিমাণ দূরত্ব কিন্তু আমরা পার করি নাই। আমরা পার করেছি, অর্থাৎ এখানে পজিটিভ রিলেশনশিপই আছে, অর্থাৎ ওয়াই এক্সিস এর ভেরিয়েবলটাও বেড়েছে, বাট এক্স এক্সিস এ যে ব্যবধানে বেড়েছে অনেক বেশি বেড়েছে না, ওয়াই এক্সিস এ কিন্তু সেটা হয়নি, অর্থাৎ পরিবর্তনটা খুবই কম, খুবই সামান্য। তো এটাই বলছে যে যেখানে ডিপেন্ডেন্সিটা কম থাকে এই ধরনের ক্ষেত্রে আমরা এটাকে ফ্ল্যাটার বলে থাকি। আর যেখানে ডিপেন্ডেন্সি বেশি, যেমন দেখেন এখানে এক্স এক্সিস যেই হারে চেঞ্জ হচ্ছে, ওয়াই এক্সিস তো সেই হারে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এদের মধ্যে ডিপেন্ডেন্সিটা বেশ হচ্ছে গিয়ে আপনার প্রকট, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি স্টিপার রেখা। অর্থাৎ এই কার্ভ গুলোকে আমরা বলে থাকি স্টিপার। এখন স্টিপারটা মোর স্টিপার হতে পারে, লেস স্টিপার হতে পারে। মোর স্টিপার হলে সেখানে ডিপেন্ডেন্সি রেশিওটা আমরা বেশি পাবো, আর লেস স্টিপার হলে আমরা ডিপেন্ডেন্সি রেশিওটা কম পাবো। তাহলে পজিটিভ রিলেশনশিপে কি বুঝলাম? পজিটিভ রিলেশনশিপে বুঝলাম যে আমরা যে ডায়াগ্রামটা ড্র করব সেক্ষেত্রে দুটো ভেরিয়েবলই সেম ডিরেকশনে যদি যায়, অর্থাৎ দুজনই একই সাথে যদি ইনক্রিজ বা ডিক্রিজ হয়, বা দুজনই একই সাথে যদি পজিটিভ সাইডে যায়, বা দুজনই একই সাথে যদি নেগেটিভ সাইডে যায়, তখন এটাকে আমরা বলে থাকছি পজিটিভ রিলেশনশিপ। এরপরে আমরা যেটা দেখবো যে এরপরে বলেছিল যে ভেরিয়েবল উইথ দা অপোজিট ডিরেকশন, যেটা এখন আমরা দেখবো যে আর একই রকম, অর্থাৎ আমরা ভেরিয়েবল পাবো, অবশ্যই টু ভেরিয়েবল পাবো যেহেতু আমরা দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করছি, বাট দে মুভ অন দা অপোজিট ডিরেকশন। তো এই ধরনের ক্ষেত্রে এই রিলেশনশিপটাকে আমরা বলি হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। এটা আপনারা খুব বেশি ইউজ করে থাকেন আপনাদের বিভিন্ন সাবজেক্টে, আর আমরা বলে থাকি নেগেটিভ রিলেশনশিপ। তো এটাই বলছে যে the relationship between the variable that moves in the opposite direction, that means দুজন opposite direction এ যাচ্ছে। opposite direction এ যাওয়ার মিনিংটা কি, যে ধরেন কোনো কারণে যদি x axis বা ধরেন যে কোনো একটা ভেরিয়েবল যদি ইনক্রিজ করলো অর্থাৎ আপওয়ার্ডে গেল, দেখা যাবে এটার সাথে যে ভেরিয়েবলটা ছিল সেটা ডাউন হয়ে যাবে, অর্থাৎ সেটা ভ্যালু কমে যাবে, এরকম হবে। অর্থাৎ অপোজিট ডিরেকশনে যদি যায়, অর্থাৎ একজন ইনক্রিজ হলো একজন ডিক্রিজ হচ্ছে, বা একজন ডিক্রিজ হলো একজন ইনক্রিজ হচ্ছে, একজন পজিটিভ সাইডে যাচ্ছে একজন নেগেটিভ সাইডে যাচ্ছে, এরকম যখন যাচ্ছে তখন এটাকে আমরা বলছি the variable it moves in the opposite direction, and this kind of relationship is called negative relationship or inverse relationship. So এটার ক্ষেত্রে আমরা একটা ইনফরমেশন দেখছি, সেখানে আমরা একটা গ্রাফ দেখছি যেখানে আমরা একটা নেগেটিভ রিলেশনশিপের গ্রাফে চলে যাচ্ছিলাম। যেমন আমি এটার জন্য আপনার একটু খাতা কলম নেন, আমি হচ্ছে ইয়াতে আঁকবো। আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করে আমরা একটা হোয়াইট বোর্ডে আঁকবো, এবং আমরা সাপ্লাই কার্ভের জন্য একটা ছবি আঁকবো। সেখানে হলো
আচ্ছা, একটু সময় নেন, হোয়াইট বোর্ড আনতে পারছি না। সাপ্লাই কার্ভ আমরা হচ্ছে ড্র করব, তো সেখানে আমরা দেখবো যে আমরা নেগেটিভ রিলেশনশিপ দেখবো, এবং এখন না এই সো আমরা একটা গ্রাফ ড্র করার চেষ্টা করছি। আমার সাথে এঁকে ফেলেন। আমরা এটার জন্য যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা একটা গ্রাফ এঁকেছি। আমি একটা এক্স এক্সিস নিলাম, আর একটা হচ্ছে ওয়াই এক্সিস নিলাম। এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস নেওয়ার পরে আমি একইভাবে হচ্ছে গিয়ে একটা আচ্ছা, আমার এক্স এক্সিস এর ইনফরমেশনটা আমি নিব হচ্ছে গিয়ে আপনার কোয়ান্টিটি সাপ্লাইড। আচ্ছা, এটা এরকম হচ্ছে কেন? আপনারা কি এটা এডিট করতে পারছেন, তাই না? আমি থাকতে পারবো না। আচ্ছা, আমাকে একটু টাইম অ্যালাউ করেন, আমি অন্যভাবে আমি একটা ইয়াই ওপেন করি। আমি ঝামেলাটা বুঝতে পেরেছি। এটা হোয়াইট বোর্ডটা এখন হচ্ছে গিয়ে সবার জন্য ওপেন থাকে, ক্লোজ করা যায় না। তো আমি ওটা ওপেন, একটা ডক ফাইল ওপেন করে আমি সেটাতে হচ্ছে আসছে। আমি একটা হোয়াইট বোর্ডে নিয়ে, আমি একটা মানে ওয়ার্ড ফাইলে নিয়ে নিলাম যাতে তাদেরকে দেখাতে পারি। তো আমরা হচ্ছে গিয়ে অপোজিট ডিরেকশনটা বোঝার জন্য আমরা একটা হচ্ছে গিয়ে ছবি আঁকার চেষ্টা করব, যেখানে হলো আমরা চেষ্টা করব যে আমরা কয়েকটা গ্রাফ আঁকবো। তো আমরা একটা লাইন নিচ্ছি আমি। তো আমি এটার জন্য যেটা করলাম যে আমি হচ্ছে এক্স এক্সিস একটা নিলাম, এবং দেন হচ্ছে আমি একটা ওয়াই এক্সিস নিচ্ছি, এবং এক্স এক্সিসে যেটা হচ্ছে যে আমি এক্স এক্সিসে আমি এখানে যে ইনফরমেশনটা দেখাবো সেটা হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড।
ওয়াই এক্সিস এ যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিকলি প্রাইস। আর ওয়াই এক্সিস এর নিচে হচ্ছে প্রাইস। তো আমি যদি এটার জন্য একটা মানে যেটাকে বলতে চাচ্ছিলাম যে আমি চিন্তা করে যদি আমি একটা গ্রাফ আঁকি তাহলে দেখা যাবে যে সাপ্লাই কার্ভটা যদি আমি আঁকতে চাই তখন দেখা যায় যে সাপ্লাই কার্ভটা হচ্ছে এরকম আপওয়ার্ড স্লোপিং কার্ভ হয়, যেটা আপনাকে দেখেন আপনাকে একই সাথে হচ্ছে একটা পজিটিভ রিলেশনশিপ দেখাবে। কিরকম ভাবে পজিটিভ রিলেশনশিপ দেখায় আমি এটা আরো একটু স্টিপার একটা লাইন আঁকি তাহলে আপনাদের দেখাতে আরো সুবিধা। তো এটা হচ্ছে একটা আমরা একটা আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ আঁকলাম এবং এটা একটা পজিটিভ রিলেশনশিপ দেখাবে যেখানে আমার দুটো ভেরিয়েবলই সেম ডিরেকশনে মুভ করছে এরকম একটা বিষয়। যেমন দেখেন এখানে আমরা এক্স এক্সিসে কোয়ান্টিটি সাপ্লাই নিয়েছি, ওয়াই এক্সিসে প্রাইস নিয়েছি। এখন আমি যদি ওপরের দিকে একটা রেখা নিই, আমি এটাকে ডিফারেন্ট কালার দিয়ে আঁকছি, লাইক ব্রাউন কালার। তো দেখেন সেখানে আমার কোয়ান্টিটি সাপ্লাইড আমার কাছে মনে হচ্ছে এটা বেশ দূরে এবং প্রাইসও কিন্তু সেই সময় বেশ হাই। তো আমি বেশ ওপরে কিন্তু একটা প্রাইস দেখতে পাচ্ছি, কি ব্যাপার এটা ভেঙে যাচ্ছে কেন? তো ওপরের দিকে আমি যদি যাচ্ছি, আচ্ছা সরি আমার রেখাটা বারবার ভেঙে যাচ্ছে, এখানে স্ট্রেট লাইন হচ্ছে না, তো হচ্ছে। তো আমরা উপরের দিকে বেশ উপরের অংশে একটা কিন্তু আমরা হচ্ছে এখানে প্রায় পেয়েছে। আমি এটা প্রাইস এন্ড কোয়ান্টিটি সবই বসাবো। নিচের দিকে আমি ধরুন রেড কালার দিয়ে আর একটা হচ্ছে গিয়ে প্রাইস এন্ড কোয়ান্টিটি নিলাম। তো নিচের দিকে যখন আমি এখানে কোয়ান্টিটির নিচে আমার কাছে মনে হচ্ছে বেশ কম, প্রাইসটাও কিন্তু আমার এখানে খুব বেশি একটা উপরে দেখা যাচ্ছে না, প্রাইসটা আমার কাছে কিন্তু এখানে বেশ কমই মনে হচ্ছে। তা আমি যদি দুটার র্যান্ডম একটা ভ্যালু দিয়ে দিই, লেটস সে এই প্রাইস, হ্যাঁ এই ভ্যালুটাকে আমি ধরলাম, এটা যেহেতু উপরের অংশে ছিল এটাকে আমি ধরলাম যে 70 টাকা। আর নিচের এটা যেহেতু বেশ ছোট আমি এখানে ধরলাম 10 টাকা। আর ওপরে এটার এখানে যেহেতু 70 টাকার সময় আমার কোয়ান্টিটি সাপ্লাই বেশ ওপরের অংশে ছিল, সেখানে আমি নিলাম হচ্ছে কি এটা ধরেন নিলাম 100। আর এটা যেহেতু 10 টাকার সময় এটা বেশ ছোট সেখানে আমি এখানেও নিলাম 10। তাহলে খেয়াল করে দেখেন যখন আমি ওপরের পয়েন্টটা নিয়েছিলাম এই পয়েন্টে যেখানে আমার প্রাইসটা অনেক বেশি ছিল 70 টাকা, সেখানে কিন্তু আমার কোয়ান্টিটি সাপ্লাইডও বেশি। তাহলে কি তার মানেটা কি দাঁড়াচ্ছে, তার মানে দুইজনই কি বেশি না? একজন বেশি আর একজন কম সেটা কিন্তু হয়নি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজনই বেশি, অর্থাৎ দুইজনই কিন্তু সেম ডিরেকশনেই ইনক্রিজ হচ্ছে, সাপ্লাইও বেড়েছে আবার এখানে একই টাইমে আমার প্রাইসও বেড়েছে। আবার যখন আমি নিচের এই অংশে গেলাম 10 টাকা 10 টাকা, এখানে দেখলাম যে আমার প্রাইসও কিন্তু কম আপনার 10 টাকা, আবার এই সময় আমার কিন্তু সাপ্লাইও কম, অর্থাৎ দুইজন যখন কমে গিয়েছে অর্থাৎ দুইজন কিন্তু সেম ওয়েতে, অর্থাৎ কমলে দুইজন একই সাথে কমেছে, আবার যখন ইনক্রিজ করেছে দুজন একই সাথে কিন্তু আমার ইনক্রিজ করার জায়গাটা তো আমার একই সাথে ইনক্রিজ দুজন করেছে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ইনক্রিজ এন্ড ডিক্রিজ দুজন একই সাথে করছে, বাড়লেও একই সাথে বাড়ছে আবার কমলেও একই সাথে কমছে। তো এটাকে আমরা বলছি হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। এখন দেখি নেগেটিভ রিলেশনশিপটা বা এখন যেটা আমরা পড়ছিলাম ইনভার্স রিলেশনশিপটা কি সেটা একটু দেখানো যায় কিনা। ইনভার্স রিলেশনশিপের জন্য আমরা বেশি না, আমরা এখানে কোয়ান্টিটি সাপ্লাইড না নিয়ে আমরা হচ্ছে এখানে কোয়ান্টিটি ডিমান্ড নিব, তাহলে আমরা একটা ইনভার্স রিলেশনশিপে দেখাতে পারবো। তো আমরা এই ক্ষেত্রে আবারও জাস্ট ওয়াই এক্স এক্স এক্সিস আমরা কোয়ান্টিটি সাপ্লাইড না নিয়ে কোয়ান্টিটি ডিমান্ড নিলাম। কোয়ান্টিটি ডিমান্ড মানে আমরা কতটুকু চাহিদা করছি সেটাই। আর তার ছবিটা এঁকে ফেলবেন আমার সাথে, তাহলে আপনাদের পজিটিভ নেগেটিভ রিলেশনশিপের জন্য যে ছবিটা আঁকা, এটা পরীক্ষায় যদি এটা থেকে প্রশ্ন থাকে অবশ্যই ছবি এঁকে এটা এক্সপ্লেন করতে হবে, সেটা করতে পারবেন। ঠিক আছে, সো কোয়ান্টিটি ডিমান্ড এন্ড এইদিকে হচ্ছে ওয়াই এক্সিস আমরা প্রাইস পেলাম। দেন আমরা হচ্ছে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ আঁকছি।
আগেরটা দেখেন, আগেরটা এরকম আমি ওপরের দিকে নিচ থেকে অরিজিন থেকে ওপরের দিকে গিয়েছিল, এইভাবে গেছি। এবার কিন্তু তা করি নাই, আমরা ওপর থেকে নিচের দিকে আসে এরকম একটা রেখায় গেছি। তো যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে মেবি কোনো মিস্টেক আছে, বাট না, এখানে কোনো মিস্টেক নাই। দেখেন, আমরা পরবর্তীতে আরো একটু যখন করবো তখন বুঝে যাবে। So, আমি একইভাবে আবার দুটো ডিফারেন্ট কালার নিলাম। লাইক আমি উপরে একটা অংশ নিলাম, এটা আমি রেড কালার দিয়ে মেনশন করলাম এবং সেখান থেকে প্রাইস এবং কোয়ান্টিটিটা বের করে নিলাম। খেয়াল করে দেখেন, আমি এরকম দেখানোর সময় কিন্তু আমার যে গ্রাফ যেটা ছিল সেখান থেকে আমরা প্রাইস এবং কোয়ান্টিটিটা বের করে নিচ্ছে। পরবর্তী আর একটা কালার নিলাম ব্রাউন কালারে, সেখানে লোয়ার একটা পয়েন্ট নিলাম এবং সেখান থেকে আমরা হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটিটা নিয়ে নিলাম। এখন আমরা যে উপরের পয়েন্টটা নিয়েছি, আমরা ধরলাম যে এখানে এটা একটা ভ্যালু ধরে নিই, আমরা ধরলাম এটার ভ্যালু আমরা নিয়েছি, কথার কথা লেটস, সেটা যেহেতু উপরেই ছিল এবং আগের বারও আমরা এরকম একটা পয়েন্টে নিচ্ছিলাম। তো এই পয়েন্টটার ভ্যালুটা আমরা নিলাম হচ্ছে, এই পয়েন্টটার ভ্যালুটা আমরা নিলাম, আমরা কত নিব, আগে কত ধরেছিলাম উপরের অংশটার ভ্যালু, প্রাইস কত নিয়েছিলাম? 7 মেবি ম্যাম। 70 70 নিয়েছিলাম মনে হয়, হ্যাঁ। সো যেহেতু 70 নিয়েছিলাম, এখানেও 70 নিলাম। সো আমি এখানে ভ্যালুটা 70 নিয়েছি, যখন 70 ভ্যালু কোয়ান্টিটি ডিমান্ড, এটা যেহেতু নিচে আমি এটাকে নিলাম 10। হ্যাঁ, ওই আগের মতোই ভ্যালু রাখার চেষ্টা করছি, এটাকে নিলাম 10। আর হলো নিচের যে খুবই ব্লিঙ্ক করছে, এটা কেন করছে বলেন তো? মাউসটা তারা ভালো জানেন। আচ্ছা, নিচের ভ্যালু নিলাম হচ্ছে 10, সরি 10টা খুবই পিকুলিয়ার 10 হয়ে গেল। আর নিচের এইখানে যে প্রাইসটা নিলাম, এটাকে আমরা নিলাম 10 টাকা। আর হলো এখানে আমার কোয়ান্টিটি আমরা পেলাম লেটস আগের মতো 100 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি এটা কিন্তু অপোজিট ডিরেকশনের একটা আমি ছবি এঁকেছি, অর্থাৎ ইনভার্স রিলেশনশিপে। এখানে প্রাইসটা যখন হাই, তখন দেখেন আমার কোয়ান্টিটি ডিমান্ড কম। ওই যে আমি একটু আগে বলছিলাম যে আমরা দাম বাড়লে সাধারণত কম কিনি, বিষয়টা অনেকটা এরকম। আবার যখন প্রাইস কমে, যে লোয়ার একটা পয়েন্ট নিয়েছে যেখানে 10 টাকা দাম, তখন কিন্তু আমাদের আবার কোয়ান্টিটি ডিমান্ড অনেক বেশি, লাইক 100 কেজি আমরা অনেক বেশি কিনছি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন তো, এরকম না বিষয়টা অনেকটা, যে প্রাইসটা যখন আমার বেশি, মানে প্রাইসটা যখন আপ, ডিমান্ডটা কি বেশি? দেখেন তো, ডিমান্ডটা কিন্তু বেশি না, ডিমান্ডটা কি ডাউন না, কম না, এরকম দেখাচ্ছে না? আবার আমি যখন দেখছি যে প্রাইসটা হচ্ছে গিয়ে ডাউন, অর্থাৎ প্রাইসটা আমার কমে গিয়েছে, এরকম যদি হয়েছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি? ডিমান্ডটা কি আপ না, মানে একটু উপরে গিয়েছে, এরকম একটা মনে হচ্ছে না যে ডিমান্ডটা উপরে চলে গিয়েছে? তাহলে রিলেশনশিপটা কি অপোজিট ডিরেকশনে যাচ্ছে না? বুঝতে পারছেন? তাহলে জি ম্যাম। রিলেশনশিপটা যদি অপোজিট ডিরেকশনে যায়, তাহলে আমরা যে এক এক জায়গায় দেখলাম যে দুইজনই বাড়ছে দুইজনই কমছে, এখানে কিন্তু তা হচ্ছে না। প্রাইস বাড়লে ডিমান্ড কমছে, আবার প্রাইস কমলে ডিমান্ড বাড়ছে, অপোজিট ডিরেকশনে যাচ্ছে না। সো দিস ইজ কল ইনভার্স রিলেশনশিপ অর অপোজিট রিলেশনশিপ। আর একটা কথা আছে, এই লাইনটা কি স্ট্রেট লাইন না? তাহলে স্ট্রেট লাইন হলে আবার এটাকে আমরা কি বলেছিলাম? লিনিয়ার। সেটা কিন্তু লিনিয়ার রিলেশনশিপও দেখাচ্ছে, যদিও অপোজিট বাট লিনিয়ার রিলেশনশিপ। এখন বলেন ম্যাডাম আর একটা লাইন ছিল যে স্টিপার নাকি ওইটা? হ্যাঁ, স্টিপারটাও একে দেখানো যায়। যেমন এখানে একটু একে দেখাই, যেটা মোছাদার একটু কয়েকটা মুছে ফেলি। যেমন এখানে যদি আমি একটু স্টিপার লাইন একে দেখাতে চাই, আমি একটা স্টিপার লাইন যদি একে দেখাতে চাই, স্টিপারের ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা বেশ হচ্ছে গিয়ে আপনার মানে যেটাকে বলছে যে যেখানে রিলেশনশিপ চেঞ্জেসটা খুব বেশি হয়, মানে এরকম অর্থাৎ এটাকে আমরা বলছি স্টিপার লাইন। আর যদি এটাকে আমরা বলতাম যে না ম্যাডাম স্টিপার না, ফ্ল্যাটার রাখতে চান, তাহলে দেখেন আমি তখন এরকম নেগেটিভ বাট ফ্ল্যাটার এরকম আঁকলাম। সো খেয়াল করে দেখেন এখানে, যেমন আমি একটু চেঞ্জেসটাও দেখিয়ে দিই। আমি যদি এখানেই দেখি, দেখা যাচ্ছে যে একটা ভেরিয়েবলের পরিবর্তনের কারণে আরেকটা ভেরিয়েবলে খুব বেশি পরিবর্তন হবে না। যেমন এখানে প্রাইসের অনেকখানি পরিবর্তন হয়ে যাবে, বাট আপনি দেখেন সেই অনুযায়ী ডিমান্ডের আপনি তেমন কোনো পরিবর্তন
পাবেন না। বাট পরের রেখাটাতে আমি আর একটা ডিফারেন্ট কালার ইউজ করছি এখন। পরের রেখাটাতেই আপনি যদি একটা প্রাইসের পরিবর্তন নেন, ঠিক একই ডিরেকশনে যদি আমি ওটার আর একটা প্রাইসের পরিবর্তন নিই, মাই গড, এটা বের হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, যাই হোক। তো এখানে যদি সেম ওয়েতে আমি আর একটা হচ্ছে গিয়ে প্রাইসের পরিবর্তন দেখাতে যেতাম, আর ডিমান্ডের পরিবর্তন কিন্তু বেশ অনেকখানি হয়েছে। অর্থাৎ ফ্ল্যাটারে যেটা হয় যে তাদের ডিপেন্ডেন্সিটা মানে কাইন্ড অফ খুব বেশি থাকে না, বাট স্টিপারে তাদের ডিপেন্ডেন্সিটা অনেক বেশি থাকে। একজনের পরিবর্তনের কারণে আরেকজনের পরিবর্তন অনেকখানি মানে আমাদের পরিলক্ষিত হয়। এই জিনিসটা কিন্তু এই আপনার আপওয়ার্ড স্লোপ মানে আমরা যে অপোজিট ডিরেকশন যেটা দেখছি সেখানেও কিন্তু আমরা এখানে এটা পাবো। ওকে, তো এরপর আমরা চলে যাই, তাহলে আমাদের বইয়ে কি বলছে সেখানে যাই। তো বইয়েও ইনভার্স বা নেগেটিভ রিলেশনশিপটাতে যখন আমরা যাচ্ছিলাম, আমি সাজেস্ট করবো আমি যে সাপ্লাই কার্ভটা আঁকলাম এটাই পরীক্ষায় আঁকবেন আপনাদের, যদি পরীক্ষায় আমরা নিয়ে বলি। সো ইনভার্স রিলেশনশিপের ক্ষেত্রে আমরা সবসময় এরকম দুইটা কার্ভই দেখা যাবে যে অপোজিট ডিরেকশন যাবে, এবং এই ধরনের স্লোপটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। ডাউনওয়ার্ড, এই যে নিচের দিকে যাচ্ছে। নেগেটিভ রিলেশনশিপে সাধারণত যে কার্ভ গুলো আসে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, বিকজ এখানে তাদের রিলেশনশিপটা মানে নেগেটিভ হয়। এই যে সেটার স্টিপার কার্ভটাও দেখতে দেখেন অনেকটা এরকম, যেখানে খুব বেশি চেঞ্জেস দেখা যাবে না। আবার ফ্ল্যাটার বা লেস স্টিপার যেটা, সেটাতে আমরা কিন্তু এরকম অপোজিটে যাচ্ছে এরকম একটা দেখতে পাবো। তাহলে আমরা দুটো শিখলাম, একটা হচ্ছে সেম ডিরেকশনে যাচ্ছে আর একটা হচ্ছে অপোজিট ডিরেকশনে যাচ্ছে। সেম ডিরেকশনে গেলে কার্ভটাকে আমরা বলে পজিটিভ রিলেশনশিপ আছে, অপোজিট ডিরেকশনে গেলে আমরা বলি কার্ভটা হচ্ছে আপনার অপোজিট মানে নেগেটিভ রিলেশনশিপে আছে বা অপোজিট ডিরেকশনে যাচ্ছে। ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পয়েন্ট কি? ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পয়েন্ট হচ্ছে আমরা যদি এরকম বোল শেপের একটা কার্ভ আঁকি, সেক্ষেত্রে এটার সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমার ম্যাক্সিমাম পয়েন্ট। অ্যান্ড আবারও যদি একটা আমরা কনকেভ একটা কার্ভ আঁকি, বা আমরা যেটাকে বলি, যেটা তো প্যারাবোলার মতো দেখতে ছিল, আর যদি আমরা একটা ইউ শেপে একটা কার্ভ আঁকি, তাহলে এটার যে লোয়েস্ট পয়েন্ট আমরা যখন পাবো তখন হচ্ছে গিয়ে আমরা এটাকে বলে থাকি হচ্ছে কি মিনিমাম পয়েন্ট। তো যদি আবারও আগের আমরা ছবিতে আমরা যেটা আমরা হচ্ছে ওয়ার্ড ফাইলে আঁকার চেষ্টা করছিলাম, তো সেখানে যদি আমরা এখানে এই ছবিটাকে দেখাতে চাই, তাহলে যেটা হচ্ছে খুবই সহজ। আমরা যদি একটা প্যারাবোলা টাইপস এর কিছু আঁকি, লেটস আমি একটা প্যারাবোলা আঁকছি। আমার এখানে এক্স এক্সিস আছে, তো কোনো কিছুই দেখানো দরকার নেই, মানে কোনো ভেরিয়েবলও ইনফ্যাক্ট যদি না আনতে পারি আমরা তাও দেখানো যাবে। একটা ওয়াই এক্সিস আনলাম। তো এখানে যে আপার পয়েন্ট হবে, যেমন আমার এই পয়েন্টটা মনে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে উপরের পয়েন্ট যেখানে টাচ করে গেছে, বা এই প্যারাবোলাটাকে আমি আরো একটু যদি ডিফাইন করে রাখতাম, তাহলে যে আপার যে পয়েন্ট আসছে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে দিস ইজ দা ম্যাক্সিমাম পয়েন্ট, যেখানে আমার হচ্ছে গিয়ে ইনফরমেশনটা সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে আছে ওয়াই এক্সিস, সেটাকে আমরা বলছি ম্যাক্সিমাম পয়েন্ট। আর মিনিমাম কোনটাকে বলবো, যে সেম ইনফরমেশনটা আঁকার জন্য আমরা যেটা করলাম যে আমরা একটা ইউ শেপের যদি একটা কার্ভ আঁকতাম, আমি so এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের যে অংশটা যেটা এটা ছিল আমার মিনিমাম পয়েন্ট। সো এটাকে আমরা কিন্তু বলবো, যেটাকে আমি ডাকলাম এটাকে আমরা বলবো যে মিনিমাম। সো এখানে কিন্তু আমার ইনফরমেশনটা এক্স এক্সিস বলেন ওয়াই এক্সিস বলেন সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে ছিল। তো এইভাবে চাইলে আমরা ভেরিয়েবল গুলোর ম্যাক্সিমাম এবং মিনিমাম এই সম্পর্কগুলো রিলেশনশিপ গুলো দেখাতে পারি। এছাড়া ভ্যারিয়েবলে আরেকটা রিলেশনশিপ আসে, সেটা হচ্ছে আনরিলেটেড, অর্থাৎ কোনো কারণে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আপনার যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে তাদের মধ্যে আপনি কোনো রিলেশনশিপ নিয়ে আসতে পারবেন না, অর্থাৎ কোনো এক্সপ্লেন করতে পারবেন না। যেমন ধরেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল দেখছি যেটা হচ্ছে আনরিলেটেড, যেখানে ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, মানে যাই হোক না কেন ওয়াই এর প্রায় এখানে হচ্ছে গিয়ে বানানার কথা হচ্ছে প্রাইস অফ বানানা। তো প্রাইস অফ বানানা যাই থাকুক না কেন, এই ইকোনমিতে 70টা বানানা প্রতি
ইয়াতে সেল হচ্ছে। সেই 75 বানানা সেল হচ্ছে। সো ওয়াই ইজ এ কনস্ট্যান্ট। সো এই ওয়াই এক্সিস এর সাথে আপনি এক্স এক্সিস এর কোনো রিলেশনশিপ দেখাতে পারছেন না। আবার ধরেন আহ আমি যে বি নাম্বার যে ফিগারটা দেখছি, এখানে যেমন এটা আমরা একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছি, এবং এখানে হচ্ছে এক্স কনস্ট্যান্ট। আমি ওখানে দেখতে পাচ্ছি যে ক্যালিফোর্নিয়া যত রেইনফল হোক না কেন, সেখানে হচ্ছে গিয়ে আমাদের যে আপনার ইয়াটা সেল হয়, লিকুইড যেটা সেল হয়, সেটা পরিমাণ কনস্ট্যান্টই থাকে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটাও হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এখানে আমরা দেখলাম যে এটা কিন্তু ভ্যালুটা কোনো চেঞ্জেস নাই। তো এরকম যদি হয় যে আমি এখানেই র্যান্ডম একটা একে দেখাই, তো এরকম যদি হয় যে আমরা দুটো এক্সিস নিচ্ছি, লাইক যে আমি এক্স এক্সিস নিলাম, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস নিলাম, এবং কোনো একটা কারণে আমার রেখাটা এমন হলো যে সেখানে আমাদের হচ্ছে আহ সেখানে আমাদের হচ্ছে যে কোনো কারণে এমন হলো যে আমি একটা ভার্টিক্যাল লাইন আঁকলাম। ধরেন ভার্টিক্যাল লাইন আঁকলে একা দেখাচ্ছে এক্স এক্সিস এর সাথে ওয়াই এক্সিস এর কোনো রিলেশনশিপ দেখাতে পারছি না। বা আমি একটা হরাইজন্টাল লাইন আঁকলাম, সেক্ষেত্রেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এক্স এক্সিস এর সাথে ওয়াই এক্সিস এর কোনো রিলেশনশিপ দেখাতে পারছি না। এরকম কেসে আমরা সাধারণত এগুলোকে বলে থাকি যে দিস আর আনরিলেটেড, অর্থাৎ এই ক্ষেত্রে ভ্যারিয়েবল গুলোর মধ্যে কোনো রিলেশনশিপ থাকে না, আমরা এটাকে তখন আনরিলেটেড বলে থাকি। ওকে, সো আজকে আমরা এতটুকু পড়বো। একটা কোশ্চেন বলছে, একটু কোশ্চেনটা লেখেন। ধরেন এখান থেকে আমি কোশ্চেন কেমন করতে পারি, খুব সিম্পলি যদি আমি কোশ্চেন করতে চাই তাহলে একদম ডিরেক্ট কোশ্চেন করতে পারি। যে ধরেন আমি বললাম যে এক্সপ্লেন দ্য পজিটিভ রিলেশনশিপ বা নেগেটিভ রিলেশনশিপ, এইভাবে বলতে পারি উইথ দ্য ভ্যারিয়েবলস। তখন আপনারা ছবিটা এঁকে হচ্ছে গিয়ে একে, তো তারপরেও হচ্ছে গিয়ে যদি আমার মনে হয় যে না, এভাবে না করতে চাচ্ছি, তাহলে হচ্ছে একটু ডিটেল কোশ্চেনটা করতে পারি। ধরেন সেই ক্ষেত্রে আমি এরকম একটা প্রশ্ন করতে পারি, যে বলতে পারি যে এক্সপ্লোর দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস when they have different types of relationship। বা এইভাবে বলতে পারি এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস when they have positive and negative relationship। বা বলতে পারি when they have positive and unrelated relationship, বা positive and maximum and minimum relationship। তো যেটাই বলি না কেন, আপনি তখন পজিটিভ রিলেশনশিপ হলে পজিটিভ রিলেশনশিপটা কি সেটা বলবেন। পজিটিভ হলে দুজনেই একসাথে ইনক্রিজ করবে, নেগেটিভ হলে পজিটিভ হলে দুজনে একসাথে ইনক্রিজ করবে, মানে ইনক্রিজ করলেও একসাথে হবে, মানে সেম ডিরেকশনে যাবে, ডিক্রিজ করলেও একসাথে হবে। আর নেগেটিভ হলে একজন ইনক্রিজ করলে আর একজন ডিক্রিজ করবে, বা দুজন অপোজিট ডিরেকশনে যাবে, এরকম। ম্যাক্সিমাম হলে যে রিলেশনশিপে ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্ট দেখায় সেটা বলবেন। আর যদি আনরিলেটেড বলে তখন হচ্ছে আনরিলেটেড। আচ্ছা, আজকে আমি নেক্সট ক্লাস আমি যেটাকে পড়াবো সেটা হচ্ছে গিয়ে আপনার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এখন আসি যে মানডেতে কি আমরা ইউনিভার্সিটি আসতে পারবেন আপনারা সোমবারে? ম্যাম, সোমবারে তো আমাদের আর কোনো ক্লাস থাকে না, হুম, অনলাইনে নিলে ভালো হয়। মানে আমি ইন পার্সনই ক্লাসটা চাচ্ছিলাম, কারণ অনলাইন ক্লাসটা নিলে না ক্লাসটা খুব বেশি ইফেক্টিভ হয় না আপনাকে, আমি এটা মনে হয় বুঝাতে পারছি না। ম্যাম আমার একটা ক্লাস কাছেও এটা, কিন্তু রমজানে যাওয়াটা খুবই আসলে কষ্টকর হয়ে যাবে, যাতায়াত করাটা। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখন কি করা, আমি চেষ্টা করব তাহলে আপনাদের হচ্ছে, অনলাইনে নিয়ে নেন ম্যাম। ঠিক আছে তাহলে ওই দিন আপনাদের অনলাইনে কোনো ক্লাস আছে? না ম্যাম। অনলাইনে কোনো ক্লাস নাই। ঠিক আছে, আমি তাহলে হিসেবটা করে হচ্ছে গিয়ে আপনাদেরকে আহ, সকালে নিব, না হচ্ছে সকালে নিলে 10টায় নিব, অথবা ওই দিন আমি তো ইউনিভার্সিটি যাব, আমার আমার বিজনেসের সাথে আমি ইন পার্সন ক্লাস নিব। বিজনেসের ওদের সাথে কথা বলে আমি আপনাদেরকে জানাবো যে আমি হচ্ছে ইয়াটা কখন নেব। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা বের করছি, আমাকে একটু সময় দেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, কারোর যদি মাইক্রোফোনে প্রবলেম থাকে আর তারা হচ্ছেন মাইক্রোফোনটা মানে হ্যান্ড রেইজ করবেন।
আর তারপরে কেউ যদি অ্যাবসেন্ট হয়ে যান সমস্যা নেই, লাস্টে আমি আরেকবার অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, মাহি, প্রেজেন্ট মিস। সুজন শেখ, নাজ নাসরিন নাজরিন সুলতানা, Yes, ma'am. শেখ হাসান, শাকিল সরকার, রাকিবুল ইসলাম, সাখাওয়াত হোসেন, Yes, ma'am. নাহিদ, Yes, সোহেল ma'am. রানা, জাকারিয়া, প্রেজেন্ট ম্যাম। শুভ, তরিকুল ইসলাম, Yes, ma'am. মৃদুল, Present, ma'am. অঙ্কুর দাস, Present, ma'am. আলিফ, Yes, ma'am. পারভেজ হাসান, আরিফুর রহমান, প্রেজেন্ট মিস। মোহাম্মদ নাহিদ হাসান, Yes, ma'am. রাজীব পাল, Yes, ma'am. আসিফ আলী, Present, miss. জিসান মাহমুদ অভি, Yes, ma'am. শাহেদ মোল্লা, Present, ma'am. শাকিল মোল্লা, Yes, ma'am. ফাহাদ হোসেন, Present, ma'am. হাদি, Present, ma'am. নয়ন দাস, Yes, ma'am. হাফিজুর রহমান, Present, ma'am. আয়েশা সিদ্দিকা। আচ্ছা, এমন কেউ আছেন যারা অ্যাটেন্ডেন্স মিস করে গিয়েছেন, জাস্ট হ্যান্ড রেজ করেন তাহলেই হবে। এমন যদি কেউ থাকেন যিনি অ্যাটেন্ডেন্স মিস করে গিয়েছেন, হ্যান্ড রেজ করলেই হবে। আচ্ছা, শেখ হাসানা, তার আইডিটা বলেন। Ma'am, 221001047. আর কে হ্যান্ড রেজ করেছেন? শাকিল আইডি, এই যে শাকিল সরকার, এটা আপনি? ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর পেশেন্স। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর আমি আজকে হচ্ছে ম্যাটেরিয়ালসটা, ক্লাসটা, রেকর্ডিংটা কনভার্ট করে আমি এটা আপনাদের আবার টিমসে আপলোড করে দেব। জি হাফিজ বলেন। ম্যাম, যে আপনার নাম টিংস কোড দিয়ে রিকোয়েস্ট পাঠাই। আমি আপনার কথাই বুঝতে পারছি না। ম্যাম, আমি টিমসে ওই যে টিমস কোডটা ইনপুট করে রিকোয়েস্ট পাঠাইছি আপনি একটু অ্যাকসেপ্ট করবেন। ও আচ্ছা, হ্যাঁ, টিমসে যারা যারা রিকোয়েস্ট পাঠিয়েছেন সবারটা অ্যাকসেপ্ট করেছি। আপনার টিমস চেক করে দেখেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আমাদের মানডে, আমি মানডে আরেকটা এক্সট্রা ক্লাস নিব। সো ওই দিন দেখা হবে। এবং মানডে আমি আপনাদের সিটির ডেটটা অ্যানাউন্স করে দেবো। মোস্ট প্রবাবলি 28 তারিখে সিটি নিব আপনাদের, প্রিপারেশন রাখেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ম্যাম এখনো অ্যাকসেপ্ট হয়নি ম্যাম। 28 তারিখে আমাদের একটা সিটি আছে ম্যাম। 28 তারিখে একটা সিটি থাকলো, 28 তারিখে সিটি দিতে হবে। 21 তারিখ তো চলেই যাবে। তাহলে কি বুধবারে সিটি দিবেন? জি তাও ম্যাম, দিতে পারেন। বুধবারে দিলে আমাদের মানে 28 তারিখে একটা, বুধবারে একটা, তাহলে আমাদের কোনো সিটি একটা হবে না, মানে কমপ্লিট হবে না ঠিক কোনোটার আছে, সাথে। তাহলে 25 তারিখে সিটি থাকবে, এটা প্রিপারেশন রাখেন মেন্টালি। 25 তারিখ হচ্ছে বুধবার। নেক্সট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এটা সহ এই পর্যন্ত থাকবে সিটিতে। এই 25 তারিখ না ম্যাম, 28 তারিখের পরে। 28 তারিখের পরে 25 তারিখ, আর 28 তারিখের পরে বুধবার হচ্ছে কি আপনাদের মিড টার্ম থাকবে। আমি কি মিড টার্মের মধ্যে সিটি নিব? ও আচ্ছা ম্যাম, তাহলে 28 তারিখেই 28 তারিখের আগে হবে নিতে মানে। হলে 25 তারিখে নিতে হবে। 28 তারিখের পরে গেলে আপনাদের হচ্ছে মিড টার্ম চলে আসবে। মানে আপনাদের একটা ক্লাস পাবো, সেটাও মনে হয় ওই দিন অনলাইনে কি যেন কিরকম একটা ঝামেলা আছে। এই জন্যই ওই 28 তারিখ হচ্ছে লাস্ট ডেট যেদিন সিটি নেওয়া যাবে। তো আইদার আপনার 28 তারিখ দিতে হবে তো 25 তারিখ দিতে হবে, হিসাব করেন কোন দিন দিতে। 28 তারিখে দেন ম্যাম। আচ্ছা, 25 তারিখে সিটি আছে আর একটা ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে 28 তারিখে সিটি আপাতত
ইয়া রাখেন, এতদিন পর্যন্ত যতটুকু পড়িয়েছে এটা প্লাস হচ্ছে 8টা টপিক আসবে আমার, আমি ওটা ক্লিয়ার করে দেব নেক্সট ক্লাসে। ইন পার্সন সরি, এটা তো অনলাইনে যাবে, তো অনলাইন ক্লাসে আমি আলোচনা করবো। ঠিক আছে আচ্ছা ম্যাম, সবাই, ঠিক তাহলে আছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। হোয়াটসঅ্যাপে আপনাকে এটা